এর আগের দিন পর্যন্ত আমরা ফার্টিলাইজেশন দেখেছিলাম, এবং আজকে আমাদের অবশ্যই ফার্টিলাইজেশনের পরবর্তী যে ঘটনাগুলি ঘটবে সেগুলো দেখার বিষয়। আমরা আগেই বলেছিলাম যে টোটাল রিপ্রোডাক্টিভ ফেজ যেটা রয়েছে, সেই রিপ্রোডাক্টিভ ফেজকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা ছিল প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, আগের দিন পড়েছি আমরা ফার্টিলাইজেশন বা নিষেক, আর আজকে আমরা পড়ব পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। দেখো, আগের দুটো বিষয় আমাদের হয়ে গেছে, প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস এবং ফার্টিলাইজেশন। আজকে আমাদের যেটা হবে সেটা হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, এবং সেক্ষেত্রে এমব্রায়োজেনেসিস এবং এন্ডোস্পার্ম ফর্মেশন, এই দুটো বিষয় হবে। এমব্রায়োজেনেসিস এবং এন্ডোস্পার্ম ফর্মেশন, এই দুটো বিষয় হবে। দেখো, আমরা বিভিন্ন টাইপের ওভিউল আমরা পড়েছি, এবং সেখানে অর্থোট্রোপাস থেকে অ্যানাট্রোপাস, ক্যাম্পাইলোট্রোপাস, অ্যাম্ফিট্রোপাস, বিভিন্ন ধরনের ওভিউল আমরা পড়েছি। সব ওভিউলের ক্ষেত্রে ঘটনাটি সমান হবে না, সেই জন্য বইভিত্তিক ছবিগুলো আলাদা হয়ে যাবে। সেগুলো খুব ভালো করে মাইনিউটলি দেখবে, নাহলে মনে হবে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে দুটো ঘটনা ঘটবে, সে দুটো ঘটনার আগে কি ঘটেছে সেটা একবার জেনে নিই। সেটা হলো, লাস্ট দিন আমরা দেখেছি এখানে টুয়েন জাইগোট তৈরি হয়েছে, যা এখন এমব্রায়োতে কনভার্ট হবে, মানে ভ্রূণে পরিবর্তিত হবে, কারণ এটা ভ্রূণস্থলী আছে, তাহলে ভ্রূণে পরিবর্তিত হবে। এটাকে আমরা বলছি এমব্রায়োজেনেসিস। আরেকটা বিষয় হলো, যেখানে 3 নিউক্লিয়াস ছিল, তার মানে এই নিউক্লিয়াসটার নাম ছিল এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। এখান থেকে হবে এন্ডোস্পার্ম বা শস্য। খুব সহজ বাংলায় ব্যাপারটা বুঝে নেবে। অ্যাকচুয়ালি এমব্রায়ো যেটা হবে সেটাই পরবর্তীকালে গাছ হবে। এবার এই টোটাল স্ট্রাকচারটা তো ওভিউলার স্ট্রাকচার, এটা টোটাল স্ট্রাকচারটা ওভিউলার স্ট্রাকচার, ইকুয়াল টু আমরা পরবর্তীতে বলতেই পারি যে সেটা সিডে কনভার্ট হবে, বীজ। তাহলে ইন্টিগুমেন্ট বীজ ত্বক আমরা আজকে দেখে নেবো ফুলের কোন অংশ পরিবর্তিত হয়ে কিসে গেল। তাহলে এটা যদি সিড হয়, গাছ থেকে সিডটা পাড়ার পর বা গাছ থেকে সিডটা পড়ে যাওয়ার পর এখন কি হবে তো বলতে পারছি না। ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা নাও হতে পারে, আম, জাম, কাঁঠাল নাও হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। তো সবাই যে পেরে নিয়ে যাবে খাওয়ার জন্য তা তো নাও হতে পারে। তাহলে বীজটা যতক্ষণ না পর্যন্ত পুনরায় মাটি পাচ্ছে, বীজের যে যে ডরম্যান্সি পিরিয়ড রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত কাটছে, ততক্ষণ এই বীজটা অঙ্কুরিত হবে না। এখন দেখা গেল এমন হতে পারে যে আমরা ছোলা বা মটর এই ধরনের কোনো বীজকে নিয়ে এলাম বসাবার শখে, যে মন বদলে গেছে, ইচ্ছা হয়নি, যে কৌটোয় ভরে রেখে দিয়েছি, এবছর আর ইচ্ছাই হলো না, পরের বছর ইচ্ছা হলো, তখন বসালাম। তাহলে এই একটি বছরও বাঁচবে কিভাবে? তার খাবার আছে এখানে। তাহলে এইটা যে ভ্রূণ হবে আর এটা হবে তার খাবার, এই দুটো কিভাবে তৈরি হয় সেটা আমাদের পড়ার বিষয়। বোঝা গেল? পাশাপাশি আমরা দেখে নেবো যে জিমনোস্পার্মের সঙ্গে এর পার্থক্য কোথায় রয়েছে, মানে এই ঘটনাগুলিতে জিমনোস্পার্মের সঙ্গে পার্থক্য কোথায় রয়েছে। ওকে, ওখানে বসো। জিমনোস্পার্মের সঙ্গে এর পার্থক্য কোথায় রয়েছে? ওকে, দেখো, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে প্রথমে আমরা এমব্রায়োজেনেসিসটাকে দেখে নিই, যে এই জাইগোটটা কিভাবে এমব্রায়োতে কনভার্ট করলো, আর তারপরে আমরা এন্ডোস্পার্ম ফর্মেশনটা দেখবো। ঠিক আছে, প্রথমে দেখো, যদি এটাকে আমরা জাইগোট ধরি তাহলে অবভিয়াসলি এটা ডিপ্লয়েড সেল,
তাহলে এটা হলো জাইগোট। এই জাইগোটটার প্রথমে একবার মাইটোটিক ডিভিশন হবে, মন দিয়ে শুনবে, মাইটোটিক ডিভিশন হবে। এরপর থেকে যত ডিভিশন হবে সবই ইকুয়াল ডিভিশন বা মাইটোটিক ডিভিশন, বারবার বলার দরকার নেই, প্রত্যেকবার বলার দরকার পড়বে না যেটা মাইটোটিক ডিভিশন হলো, কারণ গোটা স্পোরোফাইটিক বডিটাই ছিল ডিপ্লয়েড। তো স্পোরোফাইটিক বডি শুরু জাইগোট দিয়ে, তাহলে এরপর থেকে যতই ডিভিশন হবে মাইটোটিক ডিভিশন, মানে সেল দুটো ট্রান্সভার্স ডিভিশন হলো। তাহলে একটা জাইগোটের উপর একটা ট্রান্সভার্স ডিভিশন হলো, দিয়ে তৈরি করে ফেললো বেসাল সেল আর টার্মিনাল সেল। আমরা প্রথমেই একটা কাজ করছি, আমরা রংটাকে চেঞ্জ করে দিচ্ছি একটার, তাহলে কি হবে ওখান থেকে যা যা তৈরি হচ্ছে পরবর্তীতে তা আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে এটা তৈরি হয়েছে। তাই টার্মিনাল সেলের কালারটাকে আমরা প্রথমেই চেঞ্জ করলাম, তাতে লাল রঙের যা যা আসবে আমরা বুঝতে পারবো যে সেটা টার্মিনাল সেল থেকে এসছে। দুটো সেলেরই যে ডিভিশন চলবে এরপর সেটা সাইমালটেনাসলি চলবে, একই সঙ্গে চলবে, কিন্তু আমরা তো একই সঙ্গে ডিভিশনটা দেখাতে পারবো না, বলছি এক হাতে তো দেখাবো, একই সঙ্গে তো দুটো ডিভিশন দেখাতে পারবো না, কিন্তু মনে রাখতে হবে যে দুটো ডিভিশন কিন্তু একই সঙ্গে চলবে। আর আগে আমরা টার্মিনাল সেলের ডিভিশনটা দেখিয়ে দিই কি হবে না হবে, তারপরে আমরা বেসাল সেলের ডিভিশনে আসবো। ওকে, তাহলে এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম। দেখো, বেসাল সেলকে নিজের মতো রাখলাম এখন আপাতত, আর টার্মিনাল সেল যেটা ছিল সেটা এটা ছিল। এর প্রথমেই একটা লঙ্গিটিউডিনাল ডিভিশন হলো, মন দিয়ে না শুনলে তখন দেখবে যে সব কোথায় কি হলো কে জানে, সব তো একের পর এক বলে গেলেন ডিভিশন হয়ে গেল কোন দিকে কি, কারণ প্রত্যেকটা ডিভিশন এরকমই হয়, মানে এমন নয় তুমি এদিকে আগে চালিয়ে দিলে ওইদিকে পরে চালালে, এমন নয়, এরকমই হয়। তাহলে প্রথম জাইগোটের উপর একটা ট্রান্সভার্স ডিভিশন মানে অনুপ্রস্থ বিভাজন, আর তারপরে টার্মিনাল সেলের উপর একটা অনুদৈর্ঘ্য বিভাজন, তার মানে সেল দুটো দুটো ভাগ হলো, সব টুয়েন। এরপর এটারই আরেকটা ট্রান্সভার্স ডিভিশন হলো, তার মানে এখন চারটে টুয়েন সেল তৈরি হলো নিচে, একে বলা হয় কোয়াড্রান্ট, মানে চার, কোয়াড্রান্ট মানে চার। এখন এই কোয়াড্রান্টের উপর একটা পেরিক্লিনাল ডিভিশন হবে। পেরিক্লিনাল ডিভিশন মানে হলো যে ডিভিশনের মাধ্যমে সবকটা সেলই একবার ডিভাইড হয়, এইভাবে, মানে যেখানে সবকটা সেলই একবার ডিভাইড হয়ে যাবে, একে পেরিক্লিনাল ডিভিশন বলা হয়। তো পেরিক্লিনাল ডিভিশনের মাধ্যমে এখানে 8টা সেল তৈরি হলো, টোটাল 8টা সেল তৈরি হলো, তাহলে এটা হয়ে গেল অক্ট্যান্ট। অক্ট্যান্ট, হ্যাঁ, বোঝা গেল। তাহলে প্রথমে 4 ছিল, এখন 4 থেকে 8 হয়ে গেছে। এরপর ক্রমাগত এই সেলটা ডিভিশন হতে থাকলো, তাহলে এখানে আরো পেরিক্লিনাল ডিভিশন হতে থাকলো, এবং অবশ্যই অবশ্যই সাইজটা বাড়তে থাকলো। তো ওটাকে তো বারবার মুছে মুছে দেখানো যাবে না, সেই জন্য এইভাবেই দেখাতে হবে যে এই সেলটা বারবার ডিভিশন হতে থেকেছে এবং সেলটা বাড়তে থেকেছে। মাস অফ সেল আনডিফারেন্সিয়েটেড টিস্যু তৈরি হয়েছে, মানে যেখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই, মানে আলাদা করে এটা ওই ওটা ওই এরকম করে কিছু বোঝা যাচ্ছে না এই মুহূর্তে, এরকম একটা সেলের মানে টোটাল স্ট্রাকচার তৈরি হচ্ছে। এরপর এরপর কি হয়, এমব্রায়োজেনেসিসে একটা জিনিস এখানেই বলে রাখা ভালো, এমব্রায়োজেনেসিসের ক্ষেত্রে আমরা দুটো অ্যাকচুয়ালি স্ট্রাকচারকে পড়বো, একটা ডাইকটের ক্ষেত্রে মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, আর একটা মনোকটের ক্ষেত্রে মানে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। যে ছবি আমরা এখন দেখছি সেটা অবশ্যই ডাইকটের ক্ষেত্রে। মনোকটের ক্ষেত্রে এই পর্যন্ত একই আছে, এই পর্যন্ত এক, মনোকটেও এই পর্যন্ত এক, সুতরাং সেই জায়গাতে যা বলেছি একই হবে। অ্যাকচুয়ালি ডাইকটেরটা পরীক্ষায় আসবে, মনোকটেরটা পরীক্ষায় আসবে না, যদি কপাল খুব খারাপ না হয় মনোকটেরটা জেনারেলি আসবে না। এখান থেকে আসবে কি, এখান থেকে আসবে কিছু ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, সেগুলো এখান থেকে অবশ্যই আসবে মনোকট থেকে। আর যেটা এখন বলছি ডাইকটের, সেটা পরীক্ষায় 3 নম্বর অথবা 4 নম্বরের কোশ্চেন আসবে, মানে 5 নম্বরের তো কোশ্চেন হয়, সেখানে 4+1 দিতে পারে, 3+2 দিতে পারে কিছু, তার মানে 3 অথবা 4-এ আসবে এইটা। টোটাল ছবি সহ তোমাকে লিখতে হবে, যা যা করছি সেই ছবি সহ তোমাকে দিতে হবে। ওকে,
তাহলে কোয়াড লালের অবস্থা খারাপ। হ্যাঁ, বেশিক্ষণ বেশি হিজিবিজি করা যাবে না, আর কালিও নাই এখানে। যাই হোক, যেহেতু ডাইকটের ক্ষেত্রে ডিভিশন বলছি, তাহলে বিষয়টা এর পরবর্তী সময়ে যেটা দাঁড়াবে সেটা হলো এরকম টাইপের একটা বিষয় দাঁড়াবে। একটা মোটামুটি হার্ড শেপে সেল দিয়ে এগুলো ভরতে হবে। হ্যাঁ, সেল তুমিও আঁকতে পারবে না পরীক্ষার সময়, তোমাকেও এইভাবে সেল দিয়ে ভরে দিতে হবে, কারণ সেল আঁকতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। বোঝাতে পারলেই হবে মোটামুটি। দেখো, আমরা ডাইকট দেখছি মানে দুটো বীজপত্র হবে, আর যার মোটামুটি একটা আভাস দিচ্ছে এখন থেকেই যে দুটো বীজপত্র হতে চলেছে। এই দুটো কটিলিডন হবে বীজপত্র। ছোলা মটরে আমরা জানি তো নাকি, হ্যাঁ, ভিজিয়ে রাখার পর একটু চাপ দিলেই দুভাগে ভাগ হয়ে যায়। তো সেই দুটো বীজপত্র এখানে আসতে চলেছে। ওকে, এই স্টেজটার নাম টর্পেডো। এই যে হার্ড শেপের একটা ব্যাপার এসছে, এটাকে টর্পেডো স্টেজ বলা হয়। ওকে, এরপর এই যে প্যাটার্ন, সেটা আরো কন্টিনিউয়াসলি হতেই থাকবে, কন্টিনিউয়াসলি হতে থাকবে। তাহলে আমার ক্ষেত্রে আঁকা সুবিধা, কিন্তু তোমার ক্ষেত্রে পরীক্ষায় আঁকাটা অনেকটাই অসুবিধা, কারণ আমি যেটা করতে পারছি তুমি সেটা করতে পারবে না, তাই না? তোমাকে ছবি চেঞ্জ করতে হবে, তবে দেখাতে পারবে। অ্যাটলিস্ট এতগুলো ছবি না হলেও তোমাকে বেশ কিছু ছবি চেঞ্জ করতে হবে, নাহলে তুমি শেষ পর্যন্ত বুঝিয়ে উঠতে পারবে না আমি যেভাবে তোমাকে বুঝিয়ে উঠতে পারছি। ওকে, তার মানে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দুটো ডাইকটের কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। এবার দেখো, দুটো বীজপত্র এরকম বেঁকিয়ে চুরিয়েও দিতে পারো, সেটা আলাদা ব্যাপার। মোটামুটি দুটো বীজপত্র হচ্ছে, সেটা এখান থেকে ক্লিয়ার। এই জায়গায়, এই গোটা জায়গাটা না, এই জায়গাটাকে বলা হয় এমব্রায়োনাল অ্যাক্সিস। এমব্রায়োনাল অ্যাক্সিস, ভ্রূণ মূল আর ভ্রূণ মুকুল দুটো কথা শুনেছো? ভ্রূণ মূল আর ভ্রূণ মুকুল, এই জায়গাতে থাকবে ভ্রূণ মুকুল, আর এই জায়গাতে থাকবে ভ্রূণ মূল। এখানকার ছবিটা আমরা পরে আসছি আবার, তার আগে এখানটা বেসাল সেলটাকে একটু দেখিয়ে দেওয়া যাক, তাহলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। এখানে কি ধরনের ডিভিশন হলো তা দেখলাম, যে প্রথমে লঙ্গিটিউডনাল হয়েছিল, তারপরে ট্রান্সভার্স হলো, তারপরে পেরিক্লিনাল হলো, তারপরে ডিভিশন হতে থাকলো হতে থাকলো হতে থাকলো। সব পেরিক্লিনাল ডিভিশন হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তখন বেসাল সেলটার কি হচ্ছে? বেসাল সেলটা প্রথমে এক ভাগে ভাগ হলো, ট্রান্সভার্স, এবং তারপর কন্টিনিউয়াসলি ভাগ হতে থাকলো ট্রান্সভার্স। এইভাবে লম্বা একটা সেলের লাইন তৈরি করে ফেললো, ট্রান্সভার্স ডিভিশন করিয়ে করিয়ে। এটাকে বলা হয় সাসপেন্সর। এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় সাসপেন্সর। শেষের যে সেলটা হলো সেটা এরকম গোল বলের মতো, যেটাকে হস্টোরিয়াল সেল বলা হয়। হস্টোরিয়াল সেল, এটা একটা সিঙ্গেল সেল। তার মানে এখান থেকে সেল 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 এগুলো সব সেল। সাসপেন্সারটা কত বড় হবে তা ডিপেন্ড করছে ঠিক কত নিচে এখন খাবার আছে। দেখো, প্লেন গল্পটা শোনো। ধরো এখানে আমাদের, ধরো আমাদের মানে মাটির লেভেল, কেউ একজন পাম্প বসাচ্ছে, আজকে 120 ফুট গিয়ে সে জল পেয়ে গেছে, জলের লেয়ার পেয়ে গেছে, ভালো। তো সেখানে মোটরটা নামিয়ে দিয়েছে। এবার দেখা গেলো আগামী 5 বছর পর জলের লেয়ার আরো নামবে, তখন মোটরটাকে আরো ঝুলিয়ে দিতে হবে। আজকে বোরিং করা আছে ধরো 180 ফুট, 180 ফুটের বোরিং করে পাইপ নামানো আছে, কিন্তু মোটর অত নিচে ঝোলানো নেই, মোটর অনেক উপরে ঝোলানো আছে। কারণ যত নিচে থেকে জল তুলতে হবে তত জলটার খরচ করার ব্যাপারটাও বেশি হতে হবে, নাহলে পাইপের জলটাই শুধু উঠে শেষ হয়ে যাবে প্রতিবার। তার মানে অনেক মেম্বার না থাকলে অনেক নিচে গিয়ে মোটর বসিয়ে সেই টোটাল জলটাকে ভালো জল পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার হবে। বুঝতে পারলাম? পাইপের জলটাই তো শেষ করতে পারবে না মোটরটা তুলে। যাই হোক, ওসব বুঝে লাভ নাই, প্লেন ব্যাপার এখানে বুঝো। মানে আজকে তুমি বীজগুলো নিয়ে এসে, তার 1 মাস বয়স, বসাবে বলে নিয়ে এসেছিলে, আর তুমি এখন কৌটোয় ভরে দিয়েছো ছোলা। ইচ্ছা হয়েছিল ছোলা গাছ বসাও বাড়িতে, কৌটোয় ভরে দিয়েছো। এবার কৌটোতে তার জার্নি শুরু হয়েছে, খাবার দাবার এখান থেকে খাচ্ছে। তাহলে এখান থেকে 6 মাস যখন পেরিয়ে যাবে, তখন এর ভিতরে যে খাবার তার লেয়ার নিশ্চয়ই নিচে নেমে আসবে। তাহলে ওকে আরো ঝোলাতে হবে। এটা যদি সেই সিলিন্ডারটা হয়, আর এটা যদি সেই মোটরটা হয়, ওই বিষয়টা যে এ ওখানে ফিক্সড হয়ে লেগে আছে, আর এই সাসপেন্সারটাকে দিয়েও ঝুলিয়ে দিচ্ছে। যত দিন যাবে, যত খাবার কমতে থাকবে, তত এটাকে নিচের দিকে নামাতে থাকবে।
যাতে এই পোর্শনটা মানে এমব্রায়োটা, অ্যাকচুয়াল এমব্রায়োটা লাল রঙের যেটা আছে সেটা খাবারটা পায়। সিম্পল এসব। যতদিন যাবে বীজের টোটাল যে স্ট্রাকচার সেটার একটু চুপসে যাওয়ার ব্যাপার চলে আসবে। তুমি হয়তো দোকান থেকে ধরো, কথাই বলছি, 1 কিলো ছোলা কিনে এনেছো, যে বাড়িতে এসে মা তো আচ্ছা করে গালিগালাজ করলো তোমাকে, কেন দেখে আনো নাই। মানে বিষয়টা হলো ছোলাগুলো কেমন চুপসে চুপসে গেছে মনে হচ্ছে, মানে কিসমিসের মতো। হ্যাঁ, দুটো বিষয় হতে পারে। একটা বিষয় হলো ক্লাস 10-এ পড়েছো, যে মেন্ডেলিজম যখন পড়েছো তখন দেখেছিলে যে মটর গাছের ক্ষেত্রে একটা কুঞ্চিত একটা অপশন আছে না, উইঙ্কেলড সিডের একটা অপশন আছে, মানে যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কুঞ্চিত বীজ হতেই পারে নর্মাল ক্যারেক্টারে, তাহলে ওটা হতে পারে ওই ক্যারেক্টারের জন্য এসছে। অথবা এই দোকানদারের কাছে অনেকদিন আগে থেকে ছোলাগুলো পড়েছিল, তাই ছোলার ভেতরে যে আছে বসে বসে সে সব খেয়ে নিয়েছে, আস্তে আস্তে খেয়ে যাচ্ছে, সুতরাং ওর ভলিউম কমছে, ওই জন্য চুপসে গেছে। দুটো অপশনই হতে পারে। ঠিক আছে, আমাদের তো ভাবার দরকার নাই। যাই হোক, মোটামুটি যেটা মনে হলো সেটা বললাম, যে এটা কিন্তু আস্তে আস্তে খাবারটাকে কনজিউম করতে থাকবে, ফলে আস্তে আস্তে ভিতরকার ভলিউম কমতে থাকবে। ওর জন্যই তো রাখা আছে। সাসপেন্সার সাসপেন্সারের টোটাল সেলের সংখ্যা কত হবে তার ডিপেন্ড করছে ঠিক কতদিন ধরে এমব্রায়োটা বীজের মধ্যে আছে, কতদিন এ মাটি পায়নি, যেখান থেকে জল মিনারেলস এখান থেকে নিয়ে আলটিমেট সে জামিনেট করে আবার পাতা ফাতা বার করে ফটোসিনথেসিস করতে পারবে। তার আগে পর্যন্ত খেয়েই যেতে হবে এখান থেকে। তার মানে এর লেন্থটা আরো বাড়তে পারে। বোঝা গেল? এইবার এটা যদি ভ্রূণ মূল হয়, তাহলে এখান থেকে রুট ফরমেশন হবে। মানে একটা বীজ যখন আমি লাগাবো, সাপোজ এখানে লাগিয়েছি বীজটা, তাহলে এখান থেকে এটা আর এটা সবাই জানি আমরা, তাহলে এটা থেকে শুট রিজিয়ন আর এটা থেকে রুট রিজিয়ন ফর্ম করে, তাই তো? তার মানে এই জায়গাতে দুটো অপশন আছে। সেই দুটো অপশন হলো, এটা হলো এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাকচুয়ালি, যেখানে ভ্রূণ মূল আর ভ্রূণ মুকুল দুটো অংশ যা থেকে এই দুটো ডেভেলপ করেছে সেটা বীজের মধ্যে আছে। আর সেটাকে আমরা এমব্রায়োনাল অ্যাক্সিসের দুটো জায়গাতে কম্পেয়ার করি, মানে রাখছি। সাসপেন্সারের যে শেষ অংশটা, সাসপেন্সার সেলের যে শেষ অংশটা, সেটা অ্যাকচুয়ালি এখানে তৈরি করে ফেলে যে যে মূলটা হবে তার ক্ষেত্রে ওই রুট ক্যাপ থাকে না, মূলত্র, সে রুট ক্যাপ ফর্ম করবে। আমরা পড়ছি ডাইকট, ভালো করে ভেবে দেখো। আমরা ধান গম জোয়ার বাজরা রাগি ভুট্টা পড়িনি, তাহলে তাদের পড়লে কি হতো, তাদের ক্ষেত্রে গুচ্ছ মূল থাকতো। তাদের প্রথমবারের মূলটা ফর্ম করেছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, দিয়ে অ্যাডভেন্টিটিয়াস রুট বা অস্থানিক মূল বের হয়েছে, মানে একগোছা মূল বেরোয়েছে। তো তাদের ক্ষেত্রে রুট ক্যাপ লাগে না। তাহলে আমরা তো পড়িও নি মনোকট, আমরা তো ডাইকট পড়ছি। ডাইকটের ক্ষেত্রে জেনারেলি ট্রি হ্যাবিটেট, মানে তাহলে সেখানে অবশ্যই রুট ক্যাপ লাগবে, যেহেতু বৃক্ষ জাতীয় গাছ তার প্রধান মূলের শেষে রুট ক্যাপ থাকবেই। সেই রুট ক্যাপকে ডেভেলপ করবে সাসপেন্সারের শেষ অংশের যে সেলটা রয়েছে। এইসব লিখতে হবে যদি আসে যে ডাইকটের ক্ষেত্রে এমব্রায়ো ফরমেশন বা এমব্রায়োজেনেসিস। যদি আমরা ডাইকট বুঝে যাই, তাহলে আমরা মুছে দিয়ে, আচ্ছা আবার একবার বলে দিচ্ছি ভালো করে কেসটা কি হবে। বই পাল্টাবে, মানে প্রকাশনী পাল্টাবে, ছবি উল্টে যাবে, তুমি যেন উল্টে যাও না। দেখো তুমি একটা জিনিস বারবার মাথায় রাখবে, বেসাল সেল যে বেস ক্রিয়েট করেছে, বেস, তাহলে যদি ইয়েটা ঝুলছে তাহলে বেস কোনটা, তাহলে বেস থেকে ঝুলছে, তাহলে বেসাল সেল সবসময় বেসটা ক্রিয়েট করবে, মানে এখানে এটা বেস যেখান থেকে এমব্রায়োটাকে ঝুলিয়ে রেখেছে। টার্মিনাল সেল থেকে সবসময় এমব্রায়ো ফর্ম করবে। ছবি পাল্টে যাক না, ছবি পাল্টে যাক বলতে আমরা এটা অর্থোট্রপাস ওভিল দেখাচ্ছি, তাই যদি অ্যানাট্রোপাস হতো তাহলে ছবিতে উল্টে যেত, পুরো এই গোটা ছবি উল্টে যেত, এ চলে যেত উপরে, ও যে আসতো নিচে, বেসাল নিচে আসতো, টার্মিনাল উপরে চলে যেত। বোঝা গেল? তখন ঘাবড়ে গেলে হবে না যে কোন সেলটা থেকে কি ডেভেলপ করে গেল। সেই জন্য বেসিক জিনিসটা তোমাকে ভালো করে বুঝে রাখতে বললাম, কারণ বইয়ে বারবার সেল ডিভিশন করাবে আর একটা করে নাম মানে একটা করে ধরো, মানে কথাই বলছি, এ বি করলো, যে এ ডট সি করলো, বি ডট সি করলো, মানে তোমার তো গোলাতে লেগে গেল, কি হচ্ছে রে বাবা। আমি যেমন বললাম এই সেলটা প্রথমে ট্রান্সভার্স হলো, তারপরে নিচের সেলটা লঙ্গিচুডিনাল, ট্রান্সভার্স, পেরিক্লিনাল, এই এতগুলো ডিভিশন পর্ব বলে যাচ্ছি। বইয়ে যখনই বলতে লাগবে না, তখন তোমার বুঝতে গিয়ে অসুবিধা হবে কোন সেলটার কি ডিভিশন করাচ্ছে রে বাবা, কারণ ওখানে তো বেসালটাও বলে যাবে, টার্মিনালটাও বলে যাবে একসঙ্গে। এখানে যেন কোনো মানে কোনো রকম কনফিউশন ক্রিয়েট না হয়, প্লেন বিষয় হলো এটা।
এবার যদি তোমার মনে হয় ছবিটা আমার ভালো লাগছে না, এটা অর্থোট্রপাসের, আমি অ্যানাট্রোপাসের দেবো, তাহলে ঘুরিয়ে দিও, দিয়ে সব ঘুরিয়ে দিও, তাহলেই হলো বিষয় আর কি। বোঝা গেল? আচ্ছা, যদি মনোকট হতো তাহলে কি হতো বুঝতে হবে। মনোকট হলে কি হতো দেখো। আচ্ছা, আমি একটা জিনিস বলি, যে যখন ধরো এই যে ছোলা বা মটর, ধরো এক রাত ভেজানো আছে, তারপর তুলেছো, দিয়ে হালকা চাপ দিয়েছো, দুটো কটিলিডন বা বীজপত্র খুলে গেছে, তাহলে আমরা দেখতে পেয়েছি যে একটা ছোট্ট মতো একটা অংশ কিন্তু রয়েছে, যেটা আমরা ঘুগনির মধ্যেও প্রচুর পাবো না। তো ওই ছোট্ট মতো অংশটা অ্যাকচুয়ালি ভ্রূণটা, ঠিক আছে, ওখান থেকে ডেভেলপ করছে এসব, এসব ওখান থেকে ডেভেলপ করবে। এবার যখন মনোকটে দেখছো, ধরো ভাত তো ডেলি খাচ্ছ, চালের ক্ষেত্রে যখন দেখছো যে এরকম চালের গঠন ধর এরকম রয়েছে, দেখতে পাচ্ছি এইরকম কোনো একটা মানে এইদিকে অথবা এইদিকের এন্ডে এরকম ছোট্ট করে একটা সাদা রঙের অংশ রয়েছে। সাদা তো আমার কাছে নাই, তো সাদা রঙের অংশ এখানে রয়েছে। ওকে, ছোট্ট মতো একটা একটা কোণে একটা সাদা রঙের অংশ রয়েছে, এটা হলো এখানকার এমব্রায়ো, এটা হলো এখানকার এমব্রায়ো। তাহলে এই মনোকটের ক্ষেত্রে ব্যাপারটা ফর্ম করলো কি করে? দেখো, মনোকটের ডেভেলপমেন্ট একটু আলাদা। কিরকম? এখানটা মুছলাম, যে প্রথমে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছিল, সেই স্ট্রাকচারটা প্রথমে একই ছিল, মানে এই গোল বলের মতো যদ্দূর হয়েছিল তদ্দূর সব ঠিক আছে, হ্যাঁ, আমরা এই নর্মাল করলাম। এরপর একটা মাত্র বীজপত্র তো, তাহলে একটা মাত্র বীজপত্র মানে এইভাবে বীজপত্রটাকে আমাকে আঁকতে হবে। এবার এই বীজপত্রের যে সেল ডিভিশন, মানে এই কটিলিডনের যে সেল হবে, সেই সেল ডিভিশনের এত চাপ আছে, এত প্রেসার আছে না, যে এমব্রায়োটাকে একটা সাইডে সরিয়ে দিয়েছে। টোটাল এমব্রায়োনাল স্ট্রাকচারটা বা এমব্রায়োনাল অ্যাক্সিসটাকে একটা সাইডে সরিয়ে দিয়েছে। সেই জন্য আমরা এই গোটা অংশটাকে কটিলিডন হিসেবে পাচ্ছি, আর যেটা এমব্রায়ো সেটা একটা টার্মিনাল এন্ডে পাচ্ছি, কোন একটা এন্ডে পাচ্ছি, কারণ এখানে সেল ডিভিশনের প্রচুর প্রেসার আছে, সেই জন্য ওকে ঠেলে সরিয়ে দিয়েছে বাইরের দিকে। আসল মানে আসল জিনিস কিন্তু এখানে আছে, এইখানে এই জায়গাটাই আছে, এই ধান গম জোয়ার বাজরা এদের ক্ষেত্রে বলছি, আসল জিনিসটা কিন্তু এখানে আছে, যার থেকে এই নতুন একটি গাছকে জন্ম দেবে। বাকিটা তো খাবার আছে। বোঝা গেল? ব্যবস্থা করে দিয়েছি আগে থেকেই। এই মোটামুটি মনোকটের ক্ষেত্রে এবং ডাইকটের ক্ষেত্রে। মনোকটে কি আসবে দেখো, মনোকটে তো এটা আসবে না বললাম, কপাল খারাপ না হলে, তাহলে মনোকটে কি আসবে? মনোকটে আসবে কোলিওরাইজা, কোলিওপটাইল আর স্কুটেলাম, তিনটে কোশ্চেন আসবে। কোলিওপটাইল কি দেখবে, ভ্রূণ, দেখো রাইজা মানে কি মূল, রাইজা মানে মূল, তাহলে কোলিও রাইজা, কোলিও মানে আবরণী, তাহলে মূলের আবরণী মানে ভ্রূণ মূলের যে আবরণী, তাকে কোলিও রাইজা বলা হয়। আর কোলিওপটাইল হলো ভ্রূণ মুকুলের যে আবরণী, তাকে কোলিওপটাইল বলা হয়। আর একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে স্কুটেলাম বলা হয়, একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রকে স্কুটেলাম বলা হয়। ভ্রূণ মূলের যে কভারিং থাকবে, এটা যদি ভ্রূণ মূল হয়, এখানে ভ্রূণ মূলের যে কভারিং থাকবে তাকে কোলিওরাইজা বলা হয়, ভ্রূণ মুকুলের যে কভারিং থাকবে তাহলে কোলিওপটাইল বলা হয়। এখানে সাসপেন্সার সেলের সেল শেষ অংশটা কোন রকম মূলত্র তৈরি করার দরকার নাই, কারণ এটা একবীজপত্রী, এখানে অ্যাডভেন্টিটিয়াস রুট, এখানে গুচ্ছমূল বা ফাইব্রাস রুট হবে, সুতরাং এখানে কোনো মূলত্র বা রুট ক্যাপ ফরমেশনের কোনো প্রয়োজন নাই। সুতরাং এই সেলটার ডাইকটের ক্ষেত্রে যা ভূমিকা দেখলাম, এখানে সেই ভূমিকা নেই। হয়ে গেল? তাহলে বললাম আবারও, ডাইকটের ক্ষেত্রে ব্রড কোশ্চেন আসছে গোটা ডেভেলপমেন্টাল প্রসিডিওর, আর মনোকটের ক্ষেত্রে শুধুমাত্র তিনটে শর্ট কোশ্চেন আসছে 1 বা 2 নম্বরে, কোলিওপটাইল কি, কোলিওরাইজা কি, আর স্কুটেলাম কি। এই তিনটে কোশ্চেনই 5 স্টার রেটিং এর কোশ্চেন, মানে ভীষণ আসে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দিয়ে আমাদের এমব্রায়োজেনেসিস ব্যাপারটা কমপ্লিট। এরপরে যেটা বলার বিষয়, সেটা হলো এই এন্ডোস্পার্মের মানে যেটা এন্ডো মানে যেটা এমব্রায়ো হলো, সেই এমব্রায়োর খাবার কিভাবে তৈরি করবে, সেটা আমাদের এখন পড়ার বিষয়। ঠিক আছে, যে টোটাল এমব্রায়োটার খাবার কিভাবে তৈরি হবে, এটাও আমাদের কাছে একটা 3 নম্বরের কোশ্চেন। ওকে, তো আমরা ভালো করে দেখে নেবো যে এমব্রায়োটার খাবার কিভাবে ডেভেলপ করবে। ওকে, দেখো প্রথমেই বলার বিষয় রয়েছে যে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, মানে যে 3N নিউক্লিয়াস রয়েছে, সেই 3N নিউক্লিয়াসের টোটাল যে সেল রয়েছে সেটা সংখ্যা একটা মাত্র,
বলছি এই এন্ডোস্পার্মের যে নিউক্লিয়াস, সেলের সংখ্যা কত, সেই অর্থে একটা। আমরা যদিও একে এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস বলেই ছেড়ে রেখেছি এখনো। ওভারঅল আমি বলেছি যেটাকে সেল বলা ঠিক হবে না, ওই মোটামুটি সেই সাইটোপ্লাজমের একটা স্তরের মতো ব্যাপার আছে, ওই সেল ধরছি আর কি। এই একটা সেল থেকে গোটা জায়গাটা ভরে দিতে হবে। মানে আমার এখন কাজ হলো যে এ তো যা ডেভেলপ করলো করলো, হ্যাঁ একে ধরো একটু বড় করে দিলাম, জাস্ট ধরো সব মিলিয়ে একটু বড় সড়ো করে দিলাম, ব্যাস মিটিয়ে দিলাম। এরপর বাকি যেটা পড়ে রইলো না, সেটা টোটালটা কমপ্লিট করতে হবে এই 3n সেল দিয়ে। ব্যাস এইটুকু কাজ আমার এন্ডোস্পার্ম ফর্মেশন, সরি এন্ডোস্পার্ম ফর্মেশন। এই ভিতরের বাকি এমব্রায়ো স্যাকের ঘরটাকে ভরে ফেলতে হবে। সেটা কিভাবে? ওকে, তার জন্য এই ছবিটা মুছবো, বুঝে দি। আজকে ওয়েদার খারাপ আছে, হ্যাঁ বেশি ইয়ে করলে হবে না, মানে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, কারণ যদি বাই চান্স কারেন্ট ফারেন্ট চলে যায় তখন আমরা মুশকিলে পড়ে যাবো। দেখো, এন্ডোস্পার্ম ফর্মেশন 3 রকমের এন্ডোস্পার্ম ফর্মেশন হয়, ঠিক আছে? একটা হলো নিউসেলার টাইপের, নিউসেলার এন্ডোস্পার্ম, একটা হলো সেলুলার এন্ডোস্পার্ম, আর একটা হলো হেলোবিয়াল টাইপের এন্ডোস্পার্ম। হেলোবিয়াল, ওকে, 3 রকমের রয়েছে, একদম সোজা সাপটা জিনিস। দেখো নিউক্লিয়ার, এই যে ভিতরে এমব্রায়ো স্যাক, ঠিক আছে, এমব্রায়ো স্যাক এটা, এইটাই এই গোটা ছবিটা এমব্রায়ো স্যাক। চল একটু বড় করে দেখা, একটা এমব্রায়ো স্যাক, তাহলে এখানে ভ্রূণটা আছে। এরপর বাকি এখানে একটা 3n নিউক্লিয়াস আছে। তাহলে এই নিউক্লিয়াসটা যদি প্রথমে এমন হয় যে এই জায়গাটা ভরাতে গিয়ে শুধু নিউক্লিয়াসের ডিভিশন হলো, মানে ক্যারিওকাইনেসিস হলো কিন্তু কোনো সাইটোকাইনেসিস হলো না, শুধু ক্যারিওকাইনেসিস হলো। সেল ডিভিশন মনে আছে একটু একটু? শুধু ক্যারিওকাইনেসিস হলো মানে নিউক্লিয়াসের ডিভিশন হলো, কিন্তু কোনো সাইটোপ্লাজমের ডিভিশন হলো না। আর দিলাম না, এটা হলো ফার্স্ট টাইপের নিউসেলার টাইপ। পরে পরে সেল ওয়াল ফর্ম করাবে, সাইটোপ্লাজম নিয়ে সেল ওয়াল ফর্ম করাবে, তাও সাইডের দিক থেকে। নারকেলের তরল শস্য, নারকেলের বা ডাবের যে জল আমরা জানি যে লিকুইড এন্ডোস্পার্মের উদাহরণ, আমরা আগেও 11-এ শুনে এসেছি কোথাও কোথাও, সাইটোকাইনিন পড়ার সময় শুনে এসেছি একটু আধটু মাধ্যমিক লেভেলে। তাহলে অ্যাকচুয়ালি যখন আমরা ডাব কিনছি বলছি শুধু জলটাই দরকার, কোনো শ্বাস টাস দরকার নাই, তাহলে যে বিক্রি করছে সে ঠিক বুঝে শুনে, সে জানে কোনটা কি আছে, সে বুঝে শুনে ভেতরটা পড়তে পারে, সে ওটাই তার ব্যবসা। সে বুঝে শুনে ঠিক দিল তোমাকে কেটে, জল খেলে ফেলে দিয়ে চলে এলো। কিন্তু ধরো ধরো আমি ধরো একটু পয়সা দেবো উসুল করার ধান্দা আছে আমার, তাহলে বললাম না এবার শ্বাস লো, একটু একটু শ্বাস লাগবে, হ্যাঁ মানে জলও খাবো শ্বাসও খাবো, এরকম চিন্তা ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে জলটা একটু কম পাবো, কনসিডার করতে হবে, কারণ জল থেকে তো শ্বাস হয়েছে। তাহলে জলটা একটু কম পেলাম, বদলে কিন্তু খাওয়ার পর ভেঙে শ্বাস পেলাম। এরপর ধরো আমার থেকেও আরেকজন চালাক আছে, বলছে না আমার জলটা বরং একটু কম হলেও চলবে, আমার শ্বাসটা মোটা চাই কিন্তু, হ্যাঁ। তা নারকেল নয়, তারপরে আগের স্টেজটা আর কি, মানে আরেকটু বেশি ডেভেলপ করে গেছে এমন কাউকে নেবে, দিয়ে কাটবে, জল খানিকটা খাবে, বাকিটা ফেরে এত মোটা। এবার যদি এটা ধরো মানে বকখালি দীঘার দিকে হয়, তাহলে তো মজাই মজা, মানে 20 টাকা 30 টাকায় ডাব কিনবে, আর এত হবে জিনিসপত্র যে খেয়ে মানে ওই খেয়েই পেট ভরে যাবে, ওদিকে সস্তা একটু, হ্যাঁ। তাহলে এখানে এবার কি হবে, যখন সেল ফর্ম করতে লাগলো না, তখন সেটা সাইড থেকে হবে, তার কারণও আছে। তার মানে সাইড থেকে আস্তে আস্তে একটু করে নিউক্লিয়াস, একটা করে নিউক্লিয়াস আর একটা করে সাইটোপ্লাজম একটু করে নিয়ে একটা করে সেল ডিভিশন হয়ে যাবে, মানে কন্টিনিউয়াসলি ক্যারিওকাইনেসিস হয়েই ছিল, এখন হবে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আগে হয়েই ছিল, এখন হবে সাইটোকাইনেসিস। মাঝের অংশটাকে আমি আপাতত মুছে দিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য যে মাঝের অংশটা ফাঁকা, ফাঁকা বলতে ফাঁকা না, জল আছে, কিন্তু দেখো আমরা শ্বাসটা পাবো এই অংশে, সাইড থেকে না করে মাঝ থেকে করলে কি হতো, প্রেসারটা বুঝতে পারতো না যে কতক্ষণ এটা চালিয়ে যাবে, বুঝতে পারতো না, আবার ভিতরে তো ভেসে বেড়াবে, এটাও তো সমস্যা ছিল না। তাহলে গোটা সাইডটাকে
গোটা সাইডটাকে আগে ডেভেলপ করতে শুরু করলো। সেই জন্য প্রথম যখন ডাবটা খেলে শুধুমাত্র জল, তখন কেউ নাই, তখন শুধু নিউক্লিয়াস আছে। আর সাইটোপ্লাজমের টোটাল কন্টেন্ট আছে, নিউক্লিয়াস আছে কিন্তু সেল ওয়াল নাই। পরে যখন পাতলা শ্বাস পেলে তখন সবে সেল, মানে সাইটোপ্লাজম ছিল, নিউক্লিয়াসও ছিল, কিন্তু সেল ওয়াল ফর্ম করে তার লেয়ার গুলো তৈরি হতে আরম্ভ করেছে। এরপরে আরো বেশি আরো বেশি, যত এটা বেশি হতে গেছে তত জল কমতে গেছে। একটা টাইম পর পুরো জল শেষ, তখন ডাব অলরেডি নারকেল এ পরিণত হয়ে গেছে। এরপর এই জলটা যেদিন একদম শেষ, তারপর থেকে এর পচনও শুরু। কারণ জলটা খেয়ে শুধুমাত্র এটা করতে সাহায্য করেছে তাই নয়, সঙ্গে ওর প্রোটেকশনেরও কাজে এখানে এনজাইম ছিল, তারা প্রোটেকশন করেছে, হ্যাঁ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক এদের বিরুদ্ধে। যখন যেদিন শেষ হয়ে গেছে জলটা ভেতরে, সেদিন দেখবে বাড়িতে শুনতে পাও যে এই নারকেলটা জল নাই, মানে এ নষ্ট হয়ে যাবে, এবার একে আগে ব্যবস্থা করে ফেল, পেটে, হ্যাঁ, ব্যবস্থা করে ফেল। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে টাইপটা হলো, এটা হলো নিউসেলার টাইপ। ব্যাস। সেলুলার তো একদম সোজা, কারণ প্রথম দিন থেকেই সেল করবে। মানে আগে কি করছিল, আগে নিউক্লিয়ার ডিভিশন হয়েছিল, তারপরে সেলুলার ডিভিশন হয়েছিল। আর এখন প্রথমেই 3n এর যদি একটু সেল ধরে নি আগে, তো এখানে দুটো হলো, তারপর চারটে হলো, আটটা হলো, ভরে গেল। সবই যেন ডাব ধরো না, তাহলে মুশকিল হয়ে যাবে। সবার তো উদাহরণ আলাদা আলাদা, সবের তো উদাহরণ আলাদা আলাদা, তাই না? তার মানে ওখানে যখন প্রথম নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছিল, পরে সাইটোপ্লাজমের, এত বকো না তোমরা, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছিল। আর এখানে কিন্তু দুটো একই সঙ্গে হয়ে যাচ্ছে, মানে টোটাল সেল ডিভিশন হচ্ছে। যেহেতু সেল ডিভিশন হচ্ছে, এটা যেহেতু সেল ফর্মেশন হয়ে যাচ্ছে, সেই জন্য তাকে সেলুলার বলা হয়। ওকে, তাহলে নিউ সেলুলার হলো, হয়েই তো গেল সব। তাহলে ওটা আবার কি হলো? ওটা একটা স্পেশাল টাইপ, যেটা মোনোকটের ক্ষেত্রে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হেলোবিয়ালিস একটা গ্রুপ আছে, মানে অর্ডার আছে, বুঝতেই পারছো, এলিগেস একটা অর্ডার আছে। ওই অর্ডারের যত মেম্বার আছে তাদের ওই স্পেশাল টাইপটা দেখা যায়। কিরকম? সেটা হলো, এই টোটাল যদি এমব্রায়ো স্যাক হয়, যদি টোটাল এমব্রায়ো স্যাক হয়, প্রথমে দুটো ভাগে ভাগ করে নেয়, দিয়ে একটাতে নিউসেলার চলে, একটাতে সেলুলার চলে, ব্যাস। বাকিটা ওই একটাতে সেলুলার চলে, একটাতে নিউসেলার চলে, মানে দুটোই চলে, এর মিক্স টাইপ এটা। হেলোবিয়ালিস গ্রুপে দেখা যায়, মনোকটে হেলোবিয়ালিস গ্রুপে দেখা যায়, সেই জন্য হেলোবিয়াল টাইপ বলা হয়, এটা একটা স্পেশাল টাইপ। তাহলে প্রথমে এমব্রায়ো স্যাকটাকে দুভাগে ভাগ করে নেয়, বলছে আমরা দুটোই করবো, দু রকমই করবো। তাহলে এখানে একটাতে সেলুলার চললো, একটাতে নিউসেলার চললো, বোঝা গেল? টোটাল ডেভেলপ করবে। আলটিমেট ঘুরে ফিরে তো একই গল্প, যে সবাইকে সেল ফর্মই করাতে হবে, তাই না? ভেতরটা সেল দিয়ে ভরতে হবে, আমি বলেছি। এবার কিভাবে সেল দিয়ে ভরছে সেই অনুযায়ী বেস করে দিলে না, কারণ সবারই উদ্দেশ্য সেল তৈরি করা, ভিতরটাকে পুরো সেল দিয়ে ভরে দেওয়া, সেই সেলের মধ্যে খাবারকে স্টোর করে দেওয়া, যা ওই ভ্রূণটা যতদিন না পর্যন্ত মাটি পাচ্ছে ততদিন পর্যন্ত তার ব্যবস্থা হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এমব্রায়োজেনেসিস হলো, এন্ডোস্পার্ম ফর্মেশন হলো, ঠিক আছে, মানে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস কমপ্লিট। ওকে, এরপর কিছু মানে ছোট ছোট ব্যাপার আছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, একটু মন দিয়ে শুনবে 1 মিনিট। তাহলে এখানে প্রথমেই এমব্রায়োজেনেসিস যখন শুরু হলো, এমব্রায়োজেনেসিস কাকে বলে সেটুকু তোমাকে জানতেই হচ্ছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের যে ডেভেলপমেন্টটা কি সেটা পড়তে হচ্ছে, যেটা পেজ নাম্বার 81-এ ভ্রূণের পরিস্ফুটন দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, ভ্রূণের পরিস্ফুটন দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পড়তে হবে। তারপরে পরের পেজে ওইখানে শুরু হচ্ছে, তো হ্যাঁ হ্যাঁ ওটা ওই যে নেক্সট পেজ উল্টাও। এই টোটাল কতটা লিখতে হবে, নোট ফলো করো, কতটা লিখতে হবে, না বুঝতে পারলে নোট ফলো করো। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আগেও বললাম, এখনই করার দরকার নাই, ঠিক সময়ে যদি লাগে, সেই টেস্টের পরে যদি লাগে আমি বলে দেবো যেটা করতে হবে এবার। এখন করার দরকার নাই, এখনই গোটাটা করার দরকার নাই, শুধু কোলিওপ্টাইল, কোলিওরাইজা আর স্কুটেলাম, এই তিনটে শুধু পড়ে রাখবে, অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ওকে, কোলিওপ্টাইল, কোলিওরাইজা, স্কুটেলাম, পেজ নাম্বার 83-তে রয়েছে নতুন বইয়ে, পুরোনো বইয়েও পরপর ওরকম বই পাবে। হুম, বিশেষ কিছু পার্থক্য নাই। এরপর দেখো বইটা মোটা কেন হচ্ছে। দেখো এই যে ইনফোপিডিয়াতে একবার খেয়াল করে দেখো, এই যে পুরোগামী, মেসোগামী, চারাজগামী, 3বার হলো এটা নিয়ে, 3বার।
একবার প্রথম যখন সেই ভ্রূণের সরি ওভিউলের গঠন দেখিয়েছে তখন একবার বলেছে, যখন ডিনিস্টেক হয়েছে তখন একবার দিয়েছে, আর এখানে আবার একবার দিয়েছে। এরকম 3 বার 4 বার করে দিলে তো বই তো মোটাই হবে না, আর দামও বাড়বে। কপি পেস্ট মারছে তো, ওইখান থেকে কি কপি পেস্ট মেরে দেবে, বারবার একই জিনিস। এরকম অনেক কিছু বারবার দেওয়া আছে, ওই জন্য তো বেড়ে যাচ্ছে। আচ্ছা, দেখো ওর ইনফোপিডিয়া নিচে গিয়ে দেখো 3 রকমের শস্য গঠিত হয় যেটা বলছিলাম। নিউক্লিয়ার টাইপ রয়েছে, সেলুলার আর হেলোবিয়ার। নিউক্লিয়ারটা নিউসেলারও বলা হয়, হ্যাঁ, কনফিউশনের কিছু নাই। নিউসেলারটা নিউক্লিয়ারও বলা হয়, নিউসেলারও বলা হয়, যা ইচ্ছা। তো এই তিনটের ক্ষেত্রে ছবি দিতে হবে, রাফ ছবি যা দেওয়া আছে, রাফ ছবি। ছবি বলতে এটা দিতে হবে, এইটা, এই ছবিটা দিতে হবে, এই ছবিটা, এইটা, হ্যাঁ, মানে যেটা সি তে রয়েছে, এই ছবিটা। আমি যেমন করে দিয়েছি রাফ স্কেচ, তুমিও রাফ স্কেচ দেবে। আবার বলবো, যদি বুঝতে না পারো তাহলে নোট ফলো করবে, অসুবিধা আছে। এরপর দেখো ফল, আচ্ছা, কোলিওপ্টাইল কোলিওরাইজার পার্থক্য করে রাখতে পারো, মাঝে মাঝে দেয় কোলিওপ্টাইল আর কোলিওরাইজার পার্থক্য 2 নম্বরে দিতে পারে, হ্যাঁ। যদি বলে ধরো কোলিওপ্টাইল ও কোলিওরাইজার কি, তাহলে 1+1 দেবে। আবার অনেক সময় দিয়ে দেয় কোলিওপ্টাইল ও কোলিওরাইজার মধ্যে পার্থক্য লেখো, তখন টু দিয়েছে, বিষয় তো একই হলো, হ্যাঁ, পার্থক্যটাই করে দেবে, তাহলে সবই হয়ে যাবে। দেখো পেজ নাম্বার 85, সেখানে ফল এবং বীজের গঠন আছে, তাই তো। শেষবারের মতো আরেকবার বলে দিচ্ছি টোটাল জিনিসটাকে, যেন কোনো কনফিউশন না থাকে যে ফুলে কি ছিল আর সেটা পরিবর্তিত হয়ে ফলে কি হলো, হ্যাঁ। এই লাস্ট বারের মতো বলছি, কারণ এই চ্যাপ্টারটা তো শেষ হয়ে যাবে আজকে। একটা অর্থোটোপাস ওভিউল যদি হয়, আর তার জন্য যদি, আচ্ছা আমাকে তো প্রথম ইয়ে থেকেই দেখাতে হবে, স্টাইল স্টিগমা ওভারি দিয়ে শুরু করতে হবে। আমরা ওভারিটাকে একটু বড় করলাম, ওকে। তাহলে এই অংশগুলো পরে ডিজেনারেট করে, কাজ শেষ হয়ে গেলে রেখে কি লাভ? পলিনেশন হয়ে যাওয়ার পর কি লাভ এগুলো রেখে? এগুলো নষ্ট হয়ে যাবে। এই অংশটাই আসল, যেটাকে আমরা বলছি ওভারি, যা পরবর্তীকালে ফ্রুট। এইবার এই ওভারির মধ্যে কতগুলো ওভিউল রয়েছে তার উপর ডিপেন্ড করছে যে কতগুলো বীজ হবে। আমরা আমাদের সুবিধার্থে একটাই মাত্র বীজকে মানে দেখাবো, তাহলে সুবিধা হবে সবকিছু বোঝাতে। তাহলে এখানে একটা এমব্রায়ো স্যাক আঁকলাম, এবং কিছুটা স্পেস ছেড়ে দিয়ে আমরা একটা ইন্টেগুমেন্ট আঁকলাম, আর তাকে প্লাসেন্টাল কানেকশন ধরিয়ে দিলাম, মানে ফিউনিক্যাল সাইলাম যা যা ছিল, হয়ে গেল। এখানে একটা এমব্রায়ো ডেভেলপ করে ফেলেছে অলরেডি, আর বাকিটা বাকিটা এন্ডোস্পার্ম দিয়ে ভরে দিয়েছে। এ পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। তাহলে এই যে গোটা স্ট্রাকচারটা, কালার চেঞ্জ করে দিলে ভালো তো, এই যে ভিতরের গোটা স্ট্রাকচারটা, এটা বীজ, কারণ এটা ছিল ওভিউল যা পরবর্তীকালের সিড, তাই তো। তাহলে এইটা ছিল ওভিউলের ক্ষেত্রে তার লেয়ার বাইরের দিকে, মানে ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট। তাহলে ওভিউলের যদি বাইরের দিকে লেয়ার হয়, তাহলে এখন সেটা সিড কোট, সিড কোট মানে বীজত্বক, বোঝা গেল। আচ্ছা, এটা তার, এটা জাইগোট ছিল, সেটা পরে এমব্রায়ো হয়েছে। এটা এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস ছিল, পরে এন্ডোস্পার্ম হয়েছে, ঠিক আছে, এগুলো তো হয়ে গেল। এইবার আমাদের যেটা পড়ার বিষয় সেটা হলো এই যে পোর্শনটা রয়েছে, দেখো ইন্টিগুমেন্টের বাইরের দিকে এই যে পোর্শনটা, মানে আমরা যদি এটাকে ভাগ করে নিই একটু, জাস্ট বোঝানোর স্বার্থে আর কি, এটা একটা লেয়ারে ভাগ করলাম এবং আর একটা লেয়ারে ভাগ করলাম, মানে বীজের বাইরের দিকের পোর্শনটাকে টোটাল 3 ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। এই টোটাল পোর্শনটা, মানে বীজের বাইরের দিকে টোটাল যে পোর্শনটা রয়েছে, এটাকে বলা হয় পেরিস্পার্ম, ঠিক আছে, মানে ফলের ত্বক বা ফল ত্বক, টোটালটা। তাহলে এটা হলো এক্সোকার্প, এটা হলো মেসোকার্প, এটা হলো এন্ডোকার্প, ঠিক আছে। অবভিয়াসলি বাইরেরটা এক্সোকার্প, মাঝেরটা মেসোকার্প, আর ভিতরটা এন্ডোকার্প, এন্ডোকার্প।
টোটালটা নিয়ে পেরিস্পার্ম। যেন কনফিউশন না থাকে, কোনো জিনিস যেন কনফিউশন না থাকে। মানে সরি, পেরিকার্প। পেরিকার্প, হ্যাঁ, পেরিকার্প অ্যাকচুয়ালি টোটাল ফলের লেয়ার। এবার দেখো বিভিন্ন ফলের যে মানে এডিবল পার্ট, মানে খাবার অংশ বিভিন্ন। একটা আমের ক্ষেত্রে একটা আদর্শ ফল হিসেবে আমকে সবসময় ধরা হয়। হ্যাঁ, যদি আমের ক্ষেত্রে ধরি তাহলে বুঝতে খুব সুবিধা হবে। দেখো এক্সোকার্প, আমের যে ছালটা সেটা এক্সোকার্প, যেটা মানে ফেলে দিলাম। এরপর যেটা খাবো সেটা হলো যেটা পাল্প আর কি, সেটা হলো এটা। এবার ছালটা যদি তুমি এত মোটা ধরো তাহলে তো হবে না, তখন আমাকে শুরু করতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, ওইভাবে তো করা নেই, তিনটে লেয়ার দেখানো আছে। কারণ আমের যখন দেখাচ্ছি একটু পরে নারকেল দেখাবো তখন বুঝতে পারবে কি হাল হয়েছে। ঠিক আছে, তাহলে এই অংশটা আমরা আমের ক্ষেত্রে খাচ্ছি, এই অংশটা আমের ক্ষেত্রে খাচ্ছি। তাহলে তারপরের অংশটা সেটা আবার কোনটা? মানে এটা তো খেয়ে নিলাম, মানে আমের ছাল ছাড়ালাম, বাকিটা পাল্প যেটা তা তো খেয়ে নিলাম। এবার বেরিয়ে পড়লো আটি। তার মানে আটিটার যে কাভারিং আছে, মানে আটিটা যেটা রয়েছে শক্ত, সেটা হলো অ্যাকচুয়ালি এন্ডোকার্প। এখনো ফল চলছে, বীজ আসে নাই। তার মানে আমের ক্ষেত্রে যেটা আটি, সেইটা অ্যাকচুয়ালি এটা বলছি। হ্যাঁ, আটিটার যেটা সেটা কিন্তু এখানে এন্ডোকার্প। বোঝা গেল? আটিটাকে যদি তুমি রাপচার করো তাহলে পাবে তুমি অ্যাকচুয়ালি বীজ, যা দুটো কটিলিডন থাকবে, এইসব তো থাকবে না। তখন পাবে কি জাস্ট দুটো কটিলিডন। আমের ক্ষেত্রে যখন আমরা সেই কাঁচা আমগুলোকে কাটি, কুচি বলি না, তো দুটো এরকম লম্বা মতো অংশ হয়। তাহলে বিষয় হলো যে এখানে এই গোটা স্ট্রাকচার তো পরিবর্তিত হয়ে গেছে। তার মানে ডাইকট, আম তো দ্বিবীজপত্রী, তাহলে দুটো কটিলিডন পাবে, মাঝখানে এমব্রায়ো পাবে। এটা পাবে আঁটির ভিতরে, এটা পাবে আঁটিটার ভিতরে। বোঝা গেল? এইবার ধরো নারকেল এসছে, তাহলে নারকেলের উপরে একদম যে কাভারিং, উপরে কাভারিং বোঝা মুশকিল আছে। কারণ আমের ক্ষেত্রে এক্সোকার্প আর মেসোকার্প একসঙ্গে আছে জুড়ে। মেসোকার্প মানে পুরো ছিবড়াটা, মানে ছোবড়াটা। বলো ওটা খাবো? সবারই তো ভোজ্য অংশ এক নয়। তাহলে আমের ক্ষেত্রে ওটা ভোজ্য অংশ, সরি, আমের ক্ষেত্রে যেটা ভোজ্য অংশ ছিল, নারকেলের ক্ষেত্রে সেটা ফেলে দেওয়া অংশ। ইভেন তারপরের লেয়ার মানে এন্ডোকার্প, সেটা কোনটা? নারকেলের মালাইটা। ভালো করে ভেবে দেখো, ধরো বাজার থেকে একটা নারকেল এনেছো, যে বেশ কয়েকদিন এনেছো, ভুলে গেছো, একবার 3 মাস ভুলে গেছো, দিয়ে নারকেলটা নড়িয়ে দেখছো ভিতরে কি যেন নড়বড় করছে। জল নয়, মানে গোটা নারকেলটাই নড়বড় করছে ভেতরে। তুমি ছাড়িয়ে এনেছিলে নারকেলটা, এবার নারকেলটা নড়িয়ে দেখছো যে ভিতরে যেন কিছু নড়বড় করছে। ভেঙে দেখলে ও অনেক মানে অনেক ছোট হয়ে গেছে, দিয়ে ভেতরে গোল বলের মতো হয়ে গেছে। মানে মালাইটা আলাদা করে খুলে পারলে, মানে ভেঙে ফেললে। এবার আগে কি হয়েছিল, নর্মাল নারকেল এনে ফাটিয়ে জল খেয়ে তারপর ওটা কাটারি বা কিছু দিয়ে এরকম করে কেটে কেটে তুলতে হয়েছিল। আর এখন তো বটি দিয়ে কাটতে হবে, মানে গোল বল। বোঝা গেল? তার মানে এই যে টোটাল যে মানে মালাইটাও পাচ্ছি আর কি, সেই মালাইটাও কিন্তু অ্যাকচুয়ালি এন্ডোকার্প। মানে এটারও ফলের অংশ চলছে, বীজ না এখনো। তাহলে ওই যে ভিতরে যেটা পেলাম এবার, সেটা হলো ফল, হ্যাঁ সরি, সেটা হলো বীজ। আর ওখানে তো এন্ডোস্পার্ম পুরো ওইভাবে হয়ে আছে, আগে দেখালাম এন্ডোস্পার্মটা কিভাবে হয়ে আছে। ওর একদম টিপ পোর্শনের দিকে ওখানে আছে এমব্রায়ো। দেখবে কিছু কিছু নারকেল যখন আমরা ফাটাই, তারপরে কি হয়, এরকম ভেতরে একটা ফোলা মতো অংশ চলে আসে। একটু না দেখলে আমি বলতে বোঝাতে পারবো না। হ্যাঁ, মায়েরা বলে কি ওই মানে কল বেরিয়ে গেছে বা এইসব টার্ম ইউজ করে। এবং বেশ মিষ্টি খেতে এরকম, মানে গোটা নারকেলটা জুড়ে এরকম ফোলা মতো হয়ে যায়, হ্যাঁ, ভেতরে ফাঁপা মতো ফোলা মতো হয়ে যায়। নারকেলটা মোটামুটি দফা রফা হয়ে গেছে, মানে নারকেলটা খুব একটা ভালো নাই আর। হ্যাঁ, মানে তেল তেল গন্ধ চলে এসছে, নারকেল তেলের যে স্মেল আসে সেই যেমন স্মেল চলে এসছে। কারণ ও তো ওখান থেকে সমস্ত কিছু অ্যাবজর্ব করে খেয়ে দিয়ে বড় হয়েছে। মানে এটাকে পুতলে ঠিক সময়ে ও গাছ হয়ে যেত, অনেক দেরি হচ্ছে। সেই জন্য ভিতরে এন্ডোস্পার্মকে ও খেয়ে নিয়ে অলরেডি ম্যাচিউর করতে শুরু করে দিয়েছে, কারণ ওর ডরম্যান্সি পিরিয়ড পেরিয়ে গেছে। তুমি ঘরে রেখে রেখে ডরমেন্সি পিরিয়ড কেও পার করে দিয়েছো। অনেক সময় হয় দেখবে
গোটা নারকেল ছাড়াও নেই, ঘরে রাখা ছিল, কটা গাছ বেরিয়ে গেছে। হয় এসব, যারা না দেখেছে তাদের কোনোদিনই বোঝানো যাবে না, ঠিক আছে, যারা দেখেছে তাদের বোঝানো যাবে। যে গোটা নারকেলটা, মানে নারকেল বলতে বাজারে ছাড়ানো অবস্থায় পাওয়া যায় ওটা বলিনি, গাছ থেকে যেটা পড়ে ওটা বলছি। পড়েছিল সব শুকনো শুকনো, অনেক পড়েছে, দু তিনটে গাছ ছিল, অনেক পড়েছে, সব ধরো এই আমরা যা করি আর কি, খাটের তলায় বা তক্তার তলায় সব ঢুকিয়ে দিয়েছি, যা হয় আর কি। এবার অনেক হয়েছে তো কাউকে দিয়েও নি, খুব ভালো লোক আমরা, যে দেখা গেল যে কয়েকটা থেকে গাছ বেরিয়ে গেছে। ওই নারকেল যদি ছাড়িয়ে ছুড়িয়ে দেখি, ও আলটিমেটটা খাওয়া যাবে না, ও নষ্ট হয়ে গেছে সব। কারণ ওই গাছটা বেরোলো কোথা থেকে, ও তো সব খাবার দাবার খেয়ে নিয়ে বেরিয়েছে, সুতরাং ওখান থেকে পাওয়া মানে মিশন ইম্পসিবল এর মতো, হ্যাঁ, ওখানে কিছু পাওয়া যাবে না। বোঝা গেল তাহলে পেরিস্পার্মের ব্যাপারটা, সরি পেরিকার্পের ব্যাপারটা কি আছে, কোনটা ফল ত্বক কোনটা বীজ ত্বক, এসব সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। আস্তে আস্তে শুনবে, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে কিন্তু, হ্যাঁ, ক্যাজুয়ালি নেবে না। তাহলে আমি পড়তে বলছি যে পেরিকার্পের ক্ষেত্রে এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ। কোন ফুলে কোন ফলের কোন অংশ ভোজ্য, আমরা ক্লাস 11-এও পড়েছিলাম। এখানে তিনটে অংশই মাত্র দেওয়া রয়েছে, চালতার ক্ষেত্রে দেওয়া রয়েছে করবে, আর আপেলের ক্ষেত্রে করবে। দেখো চালতা আমরা প্রত্যেকেই দেখেছি, সবুজ রঙের এই যে কাভারিং গুলো কন্টিনিউ চলছে না, ওগুলো হলো বৃতি। আমরা বৃতির পার্টটাই নিই, ফুলের বাকি পার্ট গুলো নিই না। ডিম্বাশয় তো পরের কথা, মানে বৃতিটা শেষ হয়ে গেল, ভেতরে যা হলো সব হিজিবিজি মনে হলো, সব আমরা ফেলে দিলাম। তাহলে অন্য জায়গায় যেখানে ফল হচ্ছে আমরা চালতাকেই ফল বলছি, কিন্তু চালতা অ্যাকচুয়ালি ফলই না, বৃতিটাই টোটালটা রয়েছে, বা বৃতি সমেত গোটাটা ফল হয়েছে। আমরা বৃতি পোর্শনটা শুধু খাই, বাকি পোর্শনটা ফেলে দিই, ওকে, যা ভেতর দিকে আছে। আচ্ছা, আপেল বা নাশপাতি বা পেয়ারার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পেয়ারার সঙ্গে ফুলটা লেগে রয়েছে এখনো, তাই না? মানে পেয়ারা যখন বিক্রি হচ্ছে ঠেলায়, তখন দেখতে পাচ্ছি পেয়ারা রয়েছে, পেয়ারার সঙ্গে ফুলটাও লেগে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ওই এপিগাইনাস হাইপোগাইনাস ওভারি পড়েছিল না, কুমড়োর ক্ষেত্রে পড়েছে, মানে ওর অ্যাকচুয়ালি, আপেলের ক্ষেত্রে বলছি, ওর অ্যাকচুয়ালি থ্যালামাস, মানে যেখান থেকে বৃতি, মানে ক্যালিক্স করোলা অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম, বৃতি দলমণ্ডল পুংকেশর চক্র গর্ভকেশর চক্র তৈরি হয়, সেটাকে থ্যালামাস বলা হয়। থ্যালামাসটা মডিফাইড হয়েছে দি আপেল। তার মানে যে থ্যালামাসের প্রথম দিন থেকে যা দেখাচ্ছি থ্যালামাস, এটা থ্যালামাসের এই পোর্শন থেকে ধরো বৃতি দেখালাম, তারপর দলমণ্ডল দেখালাম, হ্যাঁ, তারপরে এখান থেকে, বুঝতে পারছো? তাহলে এটা ছিল থ্যালামাস, যার উপর বেস করে চারটে পার্ট লেগে আছে। আপেলের ক্ষেত্রে, আপেলের ক্ষেত্রে এই অংশটা হলো আপেল, ফুলের বাকি অংশ সব রইল আপেলের সঙ্গে। আর নাশপাতিরও তাই, মানে ওর পুষ্পাক্ষ বা থ্যালামাস ফলে পরিণত হয়েছে। তাহলে এগুলো কি আমরা ট্রু ফ্রুট বলবো? এগুলো ফলস ফ্রুট। ট্রু ফ্রুট কাকে বলবো? যদি ওভারই ফলে পরিণত হয়, ওভারই যদি ফলে পরিণত হয় তাহলে সেটা ট্রু, আর যদি ওভারই ছাড়া অন্য কোনো অংশ ফলে পরিণত হয় তাহলে ফলস। ব্যাস, ট্রু ফ্রুট আর ফলস ফ্রুট বুঝলাম আমরা। পরীক্ষায় আসবে না? আসবে না, জাস্ট একবার দেখে রাখা, এসব আসবে না। পার্থেনোকার্পিক ফ্রুট, বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতি আমরা জানি, 11 আসতো, এখানে আসবে না। অক্সিন হরমোনের জায়গায় আমরা পার্থেনোকার্পিক ফ্রুটের ব্যাপার স্যাপার দেখেছিলাম। ফল কিভাবে পাকে, ফল পাকেই বা কেন, আমরা 11-এ পড়েছিলাম যখন প্লাস্টিক পড়িয়েছিলাম। ফল যদি না পাকে, ফল যদি নরম না হয়, ফলে যদি কালার চেঞ্জ না হয়, ক্লোরোপ্লাস্টিক যদি ক্রোমোপ্লাস্টিকে কনভার্ট না হয়, তাহলে ইঁদুরে বাঁদর আসবে? গাছ ফল তৈরি করেছে কি আমাদের জন্য? গাছের জন্য। সবাই আমাদের জন্য, জানে নাকি মানুষ আছে? গাছের জন্য, নিজের জন্য করেছে, ওরা জানে সব আছে লোকজন খাওয়ার জন্য। তাহলে যখন ফলটা পাকাবে, তখন যদি তার কালার চেঞ্জ না করে, তুমি এখনই বলবে স্যার সিঙ্গাপুরি কলার কালার চেঞ্জ হয় না, কিন্তু ব্যতিক্রমী জায়গা রয়েছে কিছু। নর্মালি একটা ফল যখনই ম্যাচিওর করবে তখন তার কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হলেই লোককে ডাকছে, আয় আমাকে নিয়ে যা, অন্য পাড়ায় নিয়ে গিয়ে ফেল, আমার বংশ বিস্তার হোক। বংশ বিস্তার বলতে যা বোঝায়। তাহলে গাছ চাইছে দূরে দূরে নিয়ে যা, দূরে দূরে নিয়ে যা, আরো দূরে নিয়ে যা। তাহলে ভালো একটা স্মেল দিতে হবে, যে স্মেল তার থ্রু দিয়ে আসতে পারে, অথবা ভালো কালার দিতে হবে, নরম করতে হবে। ধর একটা আম পেকে গেছে শক্ত, আরে পেকে গেছে অথচ শক্ত, আবার কি বলছেন? বলছি যদি শক্ত হতো, দিয়ে বলছি পেকে গেছে, তাহলে ওই বাঁদরে এসে দুবার ঠুকা মেরে কিছু করতে পারছে না তো পালিয়ে যাবে, নিয়ে যাবে না তো। আর নরম হতে হবে, আর নরম হওয়ার মানে খুব স্বাভাবিক ব্যাপার যে সেল মাঝে সেল ওয়াল গুলোকে ব্রেক করে দেবে। এই পাশাপাশি তিনটে ঘর আছে,
তিনটে ঘরের মাঝের দুটো দেওয়ালকে যদি ভেঙে দেওয়া হয়, ঘরটা বড় হবে না ছোট হবে? নো ডাউট বড় হবে। তাহলে একটা ফলের মধ্যে ধরো 5 লাখ সেল আছে, 5 লাখ সেলের মধ্যে 2 লাখ সেলের সেল ওয়ালকে ড্যামেজ করলো, স্পেস তো একই রইলো, মানে উপরের কভারিং তো একই রইলো, ভিতরে স্পেস বেড়ে গেল, নরম হয়ে গেল না? তো সেই করেই ফল নরম হয়। তাহলে সেখানে সেলুলেজ, পেকটিনেজ এই ধরনের এনজাইম গুলোকে ক্ষরণ করতে হয়, আর যা ক্ষরণ করায় ইথিলিন হরমোন। আমরা সাদারল্যান্ডের সেকেন্ড মেসেঞ্জার হাইপোথিসিস পড়েছিলাম, যদিও সেটা হিউম্যান বিংস এর ক্ষেত্রে পড়েছিলাম, হরমোন চ্যাপ্টারতে পড়েছিলাম, মনে আছে? সাদারল্যান্ডের সেকেন্ড মেসেঞ্জার হাইপোথিসিস। তো হরমোন তো নিজে কাজ করে না, লোককে দিয়ে কাজ করায়। তাহলে ইথিলিন গ্যাসিয়াস হরমোন মাধ্যমিক লেভেলে পড়েছিলাম। তাহলে ওই হরমোনটার প্রভাবে সেলুলেজ, পেকটিনেজ ক্ষরিত হয়। যে সেলুলেজ এবং পেকটিনেজ সেলুলোজ এবং পেকটিনকে ড্যামেজ করে, কারণ সেল ওয়ালে তো ওই দুটোই আছে মেইনলি। উদ্ভিদের কোষ প্রাচীরে মিডিল ল্যামেলায় পেকটিন আছে, আর প্রাইমারি সেকেন্ডারি সেল ওয়ালে সেলুলোজ আছে। তাই সেলুলোজ এবং পেকটিনকে ড্যামেজ করবে যে দুটো এনজাইম, তাদের সিক্রেশন করায় ইথিলিন। তো ইথিলিন যে সবার ক্ষেত্রে ফল পাকায় এমন নয়, সেই জন্য দুটো টার্মও আছে, ক্লাইমেট্রিক আর নন ক্লাইমেট্রিক ফ্রুট। যে সমস্ত ফল ইথিলিন হরমোনের প্রভাবে পাকে তাদেরকে ক্লাইমেট্রিক, আর যারা পাকে না তারা নন ক্লাইমেট্রিক ফ্রুট। পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এইগুলো দেখো, একটা সিলেবাস কমপ্লিট করতে গেলে টেক্সট বুক তো ওই ঝটঝট করে পেরিয়ে তো চলে যেতে পারে না, তাহলে সব দিতে হয়। হ্যাঁ, কিন্তু এগুলো জেনারেলি আসে না, কপাল খারাপ হলে আলাদা কথা। মানে যে স্যার কোশ্চেন করেছে সে যদি কোশ্চেন খুঁজে না পায়, যদি এইগুলো যদি খুঁজে পাই কোশ্চেন হিসাবে, তাহলে তার আলাদা ব্যাপার। হ্যাঁ, নর্মালি এর থেকে অনেক 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 ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে আসার জন্য, সেই জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো বাদ দিতে বললেও একটা জিনিস আমি অবশ্যই করতে বলবো, সেটা হলো পেজ নাম্বার 87-এ যেটা রয়েছে, একটা ছক রয়েছে নিষেকের পরে গর্ভপত্রের রূপান্তর। আমি প্রত্যেককে বলবো যে যে পরীক্ষায় দাও না কেন, সবকটা মানে সাতটায় দেখে নিতে একবার করে যে কোন অংশ কিসে পরিবর্তিত হয়, কারণ এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। তুমি যদি এই সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া না থাকে, তা তোমার এটা ইনকমপ্লিট পড়াটা, এই চ্যাপ্টারটা পড়া ইনকমপ্লিট, যে ফুলের কোন অংশে ফলে কিসে পরিবর্তিত হলো। ওকে, আশা করি দেখবে। আচ্ছা, এর পরে রয়েছে বীজ। বীজের ক্ষেত্রে মোনোকটিলিডোনাস, ডাইকটিলিডোনাস এবং পলিকটিলিডোনাস, মানে একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহুবীজপত্রী আছে। একবীজপত্রী তো দ্বিবীজপত্রী বুঝলাম, বহুবীজটা কোথায় আছে? বহুবীজপত্রী জিমনোস্পার্মে। জিমনোস্পার্মের ক্যারেক্টার এটা, যে সেখানে বহু বীজপত্র দেখা যায়। যেখানে আমরা একবীজপত্রী বা দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখছি আমরা অ্যাঞ্জিওস্পার্মে, সেখানে জিমনোস্পার্মে মানে ব্যক্তবীজ উদ্ভিদে বহু বীজপত্র আছে। ঠিক আছে, তাহলে সেখানে অবশ্যই একবার জেনে রাখবে। আমি বোঝাচ্ছি, বহু বীজপত্রী কেসটা আমি আসছি এখানে, হ্যাঁ। আর তার আগে একটা জিনিস পড়ে নেবে ভালো করে, সেটা হলো এন্ডোস্পার্মিক আর নন এন্ডোস্পার্মিক সিডের মধ্যে পার্থক্য, মানে যাকে অ্যালবুমিনাস আর নন অ্যালবুমিনাস, এক্স অ্যালবুমিনাস বলা হয়। শস্যের উপস্থিতি অনুসারে এন্ডোস্পার্মিক আর নন এন্ডোস্পার্মিক আছে দেখো, মানে যেখানে বীজের মধ্যেই শস্য থাকে সেটা শস্য হলো, আর বীজ বীজ ছাড়া অন্য কোনো অংশে মানে আলাদা করে শস্য ফর্ম করায় আর কি, তো তারা অশস্য হলো আর কি। এটাকে তুমি এন্ডোস্পার্মিক, নন এন্ডোস্পার্মিক দিয়ে যেমন পড়বে, বারবার বলে রাখছি, তেমন অ্যালবুমিনাস আর এক্স অ্যালবুমিনাস এই টার্ম দুটো দিয়েও পড়বে, কারণ পরীক্ষায় সবসময় এন্ডোস্পার্মিক, নন এন্ডোস্পার্মিক দিয়ে দেয় না, মানে শস্য হলো অশস্য হলো দিয়ে নাও দিতে পারে, এর পার্থক্য লেখো। অনেক সময় দিল অ্যালবুমিনাস আর এক্স অ্যালবুমিনাস এর পার্থক্য লেখো, অথচ তুমি করে গেছো, শুধু নাম না জানার জন্য মাথা চুলকে বাড়ি চলে এলে, এমন যেন না হয়। ওকে, ঠিক আছে। পেজ নাম্বার 89, তারপর দেখবে ইনফোপিডিয়াতে অনেক কিছু দেওয়া আছে, কিছুই করার দরকার নাই। তরল শস্য আগেই জানো, সেই জন্য তরল শস্য একবার জানলে দেখবে, না দেখলে কোনো অসুবিধা পড়বে না, সেই অর্থে ইনফোপিডিয়াতে কিছু করার নাই। বাকি এই যে পার্থক্য পার্থক্য রয়েছে সব কিছু করার দরকার নাই, ঠিক আছে। দেখো বইয়ের ভলিউম কিভাবে বেড়েছে, 90 পাতায় গিয়ে আবার অ্যাপোমিক্সিস, অ্যাম্ফোমিক্সিস এসব শুরু হয়ে যাচ্ছে, পার্থেনোকার্পি আবার শুরু হয়ে যাচ্ছে, যেগুলো আগেই হয়েছে। অ্যাপোমিক্সিস আমরা প্রথম চ্যাপ্টারতে পড়ে ফেলেছি অলরেডি, অযৌন জননের ক্ষেত্রে অ্যাপোমিক্সিস বলা হয়। এখানে অ্যাপোমিক্সিস নিয়ে অনেক কিছু করা আছে, লাগবে না, কোনো পরীক্ষায় লাগবে না। আচ্ছা, বাট না না, অ্যাপোমিক্সিস লাগবে, আগে যেহেতু পড়ে এসেছি সেই জন্য বলছি, এখানে আর পড়তে হবে না, ঠিক আছে। পার্থেনোকার্পি কোনো পরীক্ষায় লাগবে না, লাগবে যেটা সেটা হলো পেজ নাম্বার 91-এ পলি এমব্রায়োনি বা বহু ভ্রূণতা, যেটা নিয়ে আমরা একটু আগে বলছিলাম যে আলোচনা করব। চলো,
এটা বুঝবে ভালো করে। বহু ভ্রূণতা কি দেখো, আচ্ছা ভিতরের জায়গাটা মুছে দিচ্ছি। ফলের যে সমস্ত বাইরের দিকে কভারিং ছিল, সেই কভারিং গুলো আমাদের এই মুহূর্তে লাগছে না। বলো, টার্ম গুলোকে মুছে দিলাম, ঝামেলা হটিয়ে দিলাম। ঠিক আছে, এইবার একবার ভালো করে দেখবে জিমনোস্পার্মের সঙ্গে অ্যাঞ্জিওস্পার্মের ঠিক ডিফারেন্স গুলো কোথায় কোথায় রয়েছে। কারণ আমাদের গোটা জায়গা জুড়ে শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মকে পড়লাম, আমরা জিমনোস্পার্মকে পড়লামই না। অথচ আমাদের যে চ্যাপ্টার, সেটা হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আর সপুষ্পক মানে জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে জিমনোস্পার্মের ক্ষেত্রে কিছু বিষয় খুব ভালো করে মন দিয়ে জেনে রাখতে হবে, দেখে রাখতে হবে, তাহলে আমাকে বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। ওকে, তাহলে প্রথম কাজ হলো ওই একই রকম ভাবে একটা এমব্রায়ো স্যাক এঁকে নিয়ে কিছুটা স্পেস ছেড়ে দিয়ে আমরা ইন্টিগুমেন্টটা এঁকে দিলাম। দেখবে তাহলে এখানে ডেভেলপ করেছিল একটি এমব্রায়ো, আর বাকি অংশে এন্ডোস্পার্ম, তাই তো? আচ্ছা, এটা যদি এমব্রায়ো হয় তাহলে সেটাকে আমি ট্রু এমব্রায়ো বলবো না ফলস এমব্রায়ো বলবো? অবভিয়াসলি এটা ট্রু এমব্রায়ো, কারণ এখানে তো মেল গ্যামেটের সঙ্গে ফিমেল গ্যামেটের ফিউশন হয়েছে। তাহলে যে জাইগোট তৈরি হয়েছে সেটা একদমই ট্রু। তাহলে এখান থেকে যে এমব্রায়োটা হবে সেটা ট্রু এমব্রায়ো। কিন্তু জিমনোস্পার্মে এমন হয় না। জিমনোস্পার্মে কি হয় দেখবে মন দিয়ে। জিমনোস্পার্মে কি হয় দেখো, জিমনোস্পার্মের ক্ষেত্রে যেটা হয়, একবার পিছনকার ঘটনাগুলো মনে করে দেখো। এখানে টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল, 3+2+3, 3+2+3, এরকম কনফিগারেশন এসেছিল নিউক্লিয়াসের, তিনটে দুটো তিনটে। এখানে কি করে, এখানে প্রথমে যে একটা নিউক্লিয়াস ছিল, এটা তৈরি হওয়ার সময় কি হয়েছিল, এখানে একটা নিউক্লিয়াস ছিল, তার আগে মাইটোসিস ডিভিশন হয়েছিল, দিয়ে ওই প্রান্তে গিয়েছিল একটা, এই প্রান্তে এসেছিল একটা, দিয়ে তারপরে পর পর দুবার মাইটোসিস হয়েছিল। সব মিলিয়ে ঝুলিয়ে যা হয়েছিল, এখানে তিনটে নিউক্লিয়াস ছিল, এখানে দুটো ছিল, এখানে তিনটে ছিল। ওসব আর বলবো না, ওসব তো হয়ে গেছে, কদিন ধরে চলছে। জিমনোস্পার্মে কি হয়, জিমনোস্পার্মে প্রথমে একটা ফাংশনাল মেগাস্পোর তৈরি হয়, ওটাও বলবো না, কারণ ফাংশনাল মেগাস্পোর পর্যন্ত নিশ্চয়ই পড়ে এসছো। ফাংশনাল মেগাস্পোর প্রথমে দুভাগে ভাগ হলো, এই পর্যন্ত ওখানেও হয়েছিল, দিয়ে ওই পোলে একটা গিয়েছিল আর এই পোলে একটা এসেছিল, চলো একে ওই পোলে নিয়ে চলো আর একে এই পোলে নিয়ে এসো। এরপর ঘটনা চেঞ্জ হয়ে গেল, জিমনোস্পার্মে আলাদা, অ্যাঞ্জিওস্পার্মে আলাদা। মন দিয়ে শুনবে, এই যে নিউক্লিয়াসটা না, এ আচ্ছা করে কবার মাইটোসিস ডিভিশন করে নিল, সবাই মেল গ্যামেট, এরা সবাই মেল গ্যামেট। আর যে নিউক্লিয়াসটা এখানে পড়ে থাকলো না, সেটা টোটাল এন্ডোস্পার্ম, এখনো পোলেন গ্রেনের দেখাই নাই, কিন্তু এন্ডোস্পার্ম ফর্ম করে দিয়েছে। তার মানে আমরা যদি জিমনোস্পার্মের সঙ্গে অ্যাঞ্জিওস্পার্ম দেখি, তাহলে দেখো যখন এন্ডোস্পার্ম ফর্ম করছে, এন্ডোস্পার্ম ফর্ম হচ্ছে বিফোর ফার্টিলাইজেশন, বিফোর ফার্টিলাইজেশন, আর এখানে আফটার ফার্টিলাইজেশন, তো দেখলাম আমরা একটু আগে আফটার ফার্টিলাইজেশন। তাই তো নাকি, এমব্রায়োজেনেসিস আফটার ফার্টিলাইজেশন দেখলাম, তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টটা দেখলাম আমরা। কিন্তু জিমনোস্পার্মের আগেই তৈরি হয়ে যায়, এখন প্রশ্ন হলো কেন। দেখো জিমনোস্পার্মের কন্ডিশন বুঝতে হবে তোমাকে আগে, এতগুলো মেল গ্যামেটই বা কেন। আর মেল গ্যামেট ফিমেল গ্যামেট, সরি একটা জিনিস তো ভুল বলে চলে এসেছি, তোমরা কিছু বলছো না, এগুলো সব ফিমেল গ্যামেট নন মেল গ্যামেট। হ্যাঁ এটা তো ফিমেল, এটা তো ফিমেল গো, পোলেন গ্রেনে তো মেল আসবে, তাহলে ফিমেল গ্যামেট। তাহলে এতগুলো ফিমেল গ্যামেট সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো ভুল নাই, শুধু বলে ফেলেছি মেল, সব ফিমেল।
তাহলে এতগুলো ফিমেল গ্যামেট তৈরি করে বসে আছে, তাহলে মেল গ্যামেট তখন এলোই না, তার আগে এন্ডোস্পার্ম ফর্ম করে বসে রইলো কেন? তার কারণ হলো কবে আসবে জানাই নাই, কবে আসবে সিওরিটি নেই, মেল গ্যামেট কবে আসবে। কারণ পলিনেশনের সময় কি বলা হলো, যে পলিনেটিং এজেন্ট যারা রয়েছে, বায়োটিক হোক বা অ্যাবায়োটিক হোক, তার কোনোটার সিওরিটি নাই জিমনোস্পার্মের ক্ষেত্রে, কারণ ওই হাই অল্টিটিউডে থাকে সবাই। তাহলে ওই জায়গাতে কোনো কীট পতঙ্গ, কোনো পাখি, কোনো মৌমাছি, বোলতা, শামুক কেউ যায় না। পলিনেশনের একমাত্র মিডিয়াম হলো এয়ার, আর সেটা খুব আনসার্টেন। পোলেন গ্রেনকে কবে রিসিভ করতে পারবে কোনো ঠিকানাই নেই, অথচ ফিমেল পার্ট রেডি হয়ে বসে আছে। ঠিক আছে, এবার মেল পার্ট যতক্ষণ না এসে পড়ছে, মানে পোলেন গ্রেন যতক্ষণ না এসে হাজির হচ্ছে, ততক্ষণ এখানে ফার্টিলাইজেশন হওয়ার অপশন নাই। তা ততদিন এই নিউক্লিয়াস গুলো বা এই গ্যামেট গুলো কি করবে, মরবে। তার জন্য খাবার আগে রেডি করে দিল, আর সেই জন্য বিফোর ফার্টিলাইজেশন এন্ডোস্পার্ম ফর্ম করে, জাস্ট এই নিউক্লিয়াস গুলো যাতে মারা না যায়। কারণ ওখানে একটা কিন্তু সার্টেনিটি আছে আমাদের এখানে প্লেনে, যে খুব তাড়াতাড়ি মাথায় কেউ না কেউ পলিনেশন করিয়ে দেবে, কিন্তু এখানে পুরো আনসার্টেন ব্যাপার, টাইম লাগবে। সেই জন্য আগে তৈরি করে দিচ্ছে এমব্রায়ো, সেই জন্য আমরা এখানে লিখেছি বিফোর ফার্টিলাইজেশন। আচ্ছা, বিফোরই যদি হয় তাহলে এন্ডোস্পার্ম সবসময় কেমন হবে, হ্যাপ্লয়েড হবে। এই তো ওখানে ডিপ্লয়েড কাউরির হয় না, ডিপ্লয়েড কাউরির হয় না এন্ডোস্পার্ম। এখানে কি হলো, ট্রিপ্লয়েড হলো, কারণ দুটো পোল থেকে দুটো নিউক্লিয়াস এসেছিল, পোলার নিউক্লিয়াস ফিউজ করা হয়েছিল ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। সেই নির্ণীত নিউক্লিয়াস সঙ্গে একটা মেল গ্যামেট ফিউজ করা হয়েছিল মানে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। তাহলে এখানে তো অপশনই নেই, তাহলে এখানে সবসময় এন্ডোস্পার্ম হবে হ্যাপ্লয়েড, আর এখানে সবসময় হবে ট্রিপ্লয়েড। ক্লিয়ার? তাহলে এখানে কি হয় দেখো, এখানে যেটা হয়, এখানে প্রচুর মেল গ্যামেট পড়ে, স্বাভাবিকভাবেই এখানে প্রচুর মেল গ্যামেট রিসিভ হয়। হ্যাঁ, কারণ ফিমেল গ্যামেট তো প্রচুর আছে, ওখানে একটা মাত্র ফিমেল গ্যামেট ছিল, তার এগেনস্টে কতগুলো মেল গ্যামেট এসেছিল, মানে ট্রাই করছিল পোলেন টিউব দিয়ে। আর এখানে তো আছেই অনেকগুলো। এবার সবাই কি টিকে আছে তাও এখনো জানা নাই, অনেকে মরে যেতে পারে। তো যাই হোক, সেখানে এরকম পোলেন টিউব গুলো এলো, দিয়ে এক একজনকে ফিউজ করালো। আমি ধরলাম এর মধ্যে ধরো হাফ নাম্বারে ফিউজ করালো, বাকিগুলো ও ও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, চলো বাদ দিলাম, হতেই পারে। তাহলে বাকি অংশটা এন্ডোস্পার্ম আছে তাহলে এটাও আমরা অবশ্যই অবশ্যই ট্রু এমব্রায়োই বলবো, মানে এখান থেকে এটা ট্রু জাইগোট। তাহলে এখান থেকে যে এমব্রায়ো গুলো হবে সেগুলো ট্রু এমব্রায়ো। তাহলে এতগুলো এমব্রায়ো রাখার অপশন কেন, এতগুলো কেন ভ্রূণ তৈরি করে রাখলো, ওই আনসার্টেনিটি। ওই উঁচু গাছ থেকে ধরো পাইন গাছ থেকে পড়ছে, তো ফল নেই, আবার শুধু বীজ, আমাদের ফলটাও বাদ দিতে হবে আমাকে। যদি জিমনোস্পার্ম হয় তাহলে এটা বাদ দিতে হবে, এটা মুছে দিতে হবে আমাকে আগে, কারণ ওর তো সব নেই, তাই না? কারণ ন্যাকেড সিডের তো ফল নাই বলেই তো বীজ বাইরে আছে, ওভারি পরিবর্তিত হয় ফলে। তা ফল যখন নাই মানে ওভারি নাই, আর সেই জন্য ওভিউল অবশ্যই স্পোরোফিলের মধ্যে অ্যাটাচ করানো ছিল, এসব পড়েইছি আমরা 11। অনেকগুলো এমব্রায়ো কেন, মানে এই বীজটা পুঁতলে অনেকগুলো গাছ বেরোবে, জিমনোস্পার্মের প্যাটার্নই এটা। কারণ শিওর নয় তো, দেখো ওই পাইন গাছ থেকে ধরো একটা পাইনের কোন খসে পড়ে গেল, দিয়ে গাছের ডাল আটকে গেছে, এখন 2 মাস ধরে আটকে পড়ে আছে, সব রেডি, 2 মাস ধরে আটকে পড়ে আছে ওখানে। এবার কোনো একদিন একটু ঝড় দিল, পড়লো ওখান থেকে গাছ থেকে, তো পড়ে দেখা গেল পাথরে আটকে গেল। হ্যাঁ, পাথরে এখন 6 মাস ধরে পড়ে আছে। এবারে তোমাদের মতো কেউ বেড়াতে গেছো, পাইন কোন দেখে একটু অ্যাট্রাকশন লেগেছে, তুলে দেখলে, হ্যাঁ দূর বাবা কাঠের কি জিনিস স্যার, তুমি ওখান থেকে ওকে উদ্ধার করলে, মাটি দিলে, মানে হিসাব মতো মাটিতে ফেলে দিলে, এবারও মাটি পেলো। মানে এত কাণ্ড হওয়ার পর এরকমই তো হয়, মানে আমি বলছি না তোমাকেই তুলে ফেলতে হবে, কিন্তু আনসার্টেন ব্যাপারটা, কারণ পাহাড়ি এলাকা, পাথুরে এলাকা, তাহলে মাটি পাওয়ার অপশন অনেক কম থাকবে, সেই জন্য ওদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। আর সেই স্ট্রাগল করতে করতে হয়তো 5টার মধ্যে আরো দুটো মরে গেল, আরো দুটো মরে গেল, রইলো বাকি 3, হয়তো দেখা গেল সবকটাই মরে গেল, এমন হতে পারে একটা টিকে রইলো, তাও হতে পারে। সেই জন্য অনেকগুলো ভ্রূণকে তৈরি করে রেখেছে। তাহলে এমব্রায়ো পলি, দ্যাটস ওয়াই পলি এমব্রায়োনি।
পলিএমব্রায়োনি, বহু ভ্রূণতা, এবং অবশ্যই ট্রু পলিএমব্রায়োনি। মন দিয়ে শুনবে, ট্রু পলিএমব্রায়োনি হলো। এইবার আমাদের এখানকার গাছেদের কাণ্ড দেখো। বলছে জিমনোস্পার্ম তো পিছনকার, মানে অ্যাঞ্জিওস্পার্ম তো তারপরে এসছে পৃথিবীতে, তাহলে আরো অ্যাডভান্স। বলছে জিমনোস্পার্ম হয়ে অনেকগুলো এমব্রায়ো ফর্ম করে দিচ্ছে, আর আমরা পিছিয়ে থাকবো? আমাদেরও কিছু করতে হবে, তাহলে আমরা পিছিয়ে গেলাম। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের তো এতক্ষণ ধরে দেখলাম যে একটাই মাত্র এমব্রায়ো আছে, আর যেটা ট্রু। কিছু কিছু গাছ কি করেছে, আমি তো মজা করে বলছি, কিছু কিছু গাছ কি করেছে, দেখো এটা কি রিজিয়ন বলো দেখি একটু, কত পড়েছো? এটা কি রিজিয়ন? ইন্টেগুমেন্ট আর এমব্রায়ো শাকের মাঝে কি আছে? নিউসেলাস রিজিয়ন, ভ্রূণ পোষক কলা বাংলায় বলা হয়, নিউসেলাস রিজিয়ন। কিছু কিছু গাছ আছে বললো না, একটা এমব্রায়ো দিয়ে আমাদের কাজ হবে না, আমরাও অনেক এমব্রায়ো তৈরি করবো, মানে আমরাও পলি এমব্রায়নি শো করাবো। হ্যাঁ, আমরাও পলি এমব্রায়নি শো করাবো। তাহলে কি করলো? করলো যেটা, সেখানে নিউসেলাস রিজিয়ন থেকে কিছু সেল, দাদাগিরি দেখাচ্ছে কি দাদাগিরি, হ্যাঁ, নিউসেলাস রিজিয়ন থেকে কিছু সেল বললো যে আমরাও এমব্রায়ো হবো, মানে আমরাও এমব্রায়োর মতো বিহেভ করব। কিন্তু এটা তুমি বলো, এটা কি ওই মেল আর ফিমেল গ্যামেটের ফিউশনে হলো? এটা জাস্ট বডি সেল থেকে হলো। তাহলে একে আমরা কখনোই ট্রু এমব্রায়ো বলতে পারি না, যে সেই জন্য এটা হলো ফলস এমব্রায়ো, মানে ফলস এমব্রায়োনি। তাহলে এখানে যখন ট্রু এমব্রায়ো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কোনো কোনো গাছের ফলস এমব্রায়োনি। ওকে, এটাকে আরেকটা নাম দিতে পারি আমরা, সেটা হলো সোমাটিক এমব্রায়ো। সোমাটিক মানে বডি সেল তো, সোমাটিক মানে বডি, তাহলে সোমাটিক এমব্রায়ো তো বলতে হচ্ছে না, কারণ এটা তো বডি সেলের। ঠিক আছে, পেঁয়াজ, লেবু, এই সমস্ত গাছে দেখা যায়। মানে তুমি যদি একটা বীজ পোতো, পেঁয়াজে তো সবাই পরিচিত, পেঁয়াজের কলি যখন খাও, যখন পেঁয়াজের নতুন গাছ হয়, তখন তো সবাই বিক্রি করতে গেলে সবাই তো বাড়ি দিয়ে আসে মোটামুটি, দেখে এক গোছা গাছ এসছে। তা তো হওয়া উচিত ছিল না, একটাই তো আসা উচিত ছিল, ডাল তো একটাই বেরোনো উচিত ছিল, এক গোছা কোথাতে গেল? এক গোছা কেন আসবে না? কারণ আছে তো অনেকগুলো, তাহলে একটা থেকে এরকম এসছে, এটা মুছে দাও এখন। তাহলে একটা গাছ এখান থেকে বেরিয়েছে, একটা গাছ এখান থেকে বেরিয়েছে, একটা গাছ এখান থেকে বেরিয়েছে, এখান থেকে একটা, ঠিক আছে, অনেকগুলো গাছ বেরোয়। লেবু গাছেও ঠিক একই কেস। ধরো তোমার বাড়িতে খুব ভালো কোয়ালিটির লেবু গাছ আছে, ঠিক আছে, মাসি এসছে, পিসি আর বললাম না, মাসি এসছে, হ্যাঁ, পিসি বললেই সবাই লাইন চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ, আগের দিন পিসি বলে ফেঁসে গেছি, হ্যাঁ। যাই হোক, তোমার বাড়িতে মাসি এসছে এবং মাসিমণি বলেছে যে এই গাছ আমার লাগবে, অথচ তুমি কলম করতে জানো না, ঠিক আছে, তাহলে উপায়, বললো দে দুটো পাকা লেবুই দে, বাড়ি নিয়ে গিয়ে বীজগুলোকে বার করে রোদে একটু শুকিয়ে নি, তারপরে বীজ পুঁতে দেবো ঠিক টাইমে বর্ষাকালে, তাহলে গাছ হবে, তোদের বাড়ির লেবুই খাবো। আচ্ছা বলো, এই লেবুর যখন বীজ পুঁতবে, তখন লেবুর একটা বীজ থেকে অ্যাটলিস্ট দুটো তিনটে চারটে ডাল বেরোবে। আমার প্রশ্ন, যে তোমার বাড়ির লেবু গাছের সেম লেবু কোন ডালটাতে হবে? কোন ডালটাতে হবে? আচ্ছা কালার করে দিই, সবাই তো হাত দেখিয়ে দিচ্ছে, তাহলে এখান থেকে একটা কালার করলাম আমরা কালো রঙের, বাকিগুলো সবুজ রইলো, এবার বলো কালোটা থেকে, মানে ট্রু এমব্রয়ডারি যেটা বলছো, সেটা থেকে আমার বাড়ির লেবু পাবে? একদমই পাবে না। এই শেষ মেশ চ্যাপ্টার শেষ পোর্শনে 2 মিনিটে এই অ্যান্সার দিলে? বলছি এইটা, এই লেবু গাছের হাফ আর আরেকটা হাফ নিউক্লিয়াস কোন পাড়া থেকে এসছে কে জানে? বলছি এর যে মেল গ্যামেটটা সেটা এই গাছের? অন্য গাছের তো, অন্য পাড়া থেকে এসছে, তার ক্যারেক্টার আমি কোথা থেকে জানবো? আমার বাড়ির হাফ ক্যারেক্টার আছে লেবু, এই ডালটাতে না, আমার গাছের লেবুর হাফ ক্যারেক্টার আছে, আর হাফ ক্যারেক্টার অন্য গাছের। এই ডাল কোটা আমার কাছে সেম ক্যারেক্টার আছে, সবুজ রঙের যে ডাল, সেই ডাল কোটাতে আমাদের বাড়ির গাছের সেম ক্যারেক্টার আছে, কারণ এটা সোমাটিক বডি সেল থেকে,
কলম করে দিলে যা হতো এখান থেকে তাই হবে, কারণ এটা বডি সেল। তাহলে এই চারটে ডালে সিওর শর্ট তোমার বাড়ির লেবুই হবে। এইটাতে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, ভালো হতে পারে, মানে যে কোয়ালিটি এসছে বাইরে থেকে একটা হাফ, সে হয়তো এর থেকেও ভালো, দেখা গেলো এর থেকেও ভালো লেবু দিচ্ছে, হতেই পারে, নাও দিতে পারে, তো বলা মুশকিল আছে। কি বুঝলে? তাহলে এটা থেকে কখনো ক্যারেক্টার সেম হবে না, কারণ এটা অরিজিনালি সেক্সুয়াল রিপ্রোডাকশন তৈরি। আর বলতে পারো এগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রপাগেশনের মতো করে হলো, তাহলে এগুলোতেই অরিজিনাল ক্যারেক্টারটা থাকবে সেই গাছের। এটাতে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, ক্যারেক্টার চেঞ্জ হবে। চ্যাপ্টার শেষ। আগে কান খুলে শুনে নাও দুটো কথা। সামনে রবিবার এবং সোমবার পরীক্ষা হবে। বৃহস্পতিবার ধরেছিলাম, বৃহস্পতিবার হবে না। সামনে রবি আর সোম, এই দুটো দিনে রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারটার রিটিন টেস্ট হবে, লেখা পরীক্ষা হবে, অনেকগুলো কোশ্চেনের সেট থাকবে, সুতরাং পড়াশোনা করে আসবে। দিন বদলে তো কোশ্চেন সেট বদলাবেই, সেম দিনেও কোশ্চেন সেট আলাদা হবে, সুতরাং আশা রাখবো ভালো করে পড়ে আসবে। ঠিক আছে, চলো।